আমি এই বিয়ে কিছুতেই মানি না। আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছেন আমাকে। তুমি মানো আর না মানো, আমাদের বিয়ে হয়ে গেছে ঈশান। আর বিয়ে যেহেতু হয়ে গেছে, সংসারও আমার সাথেই করতে হবে। আপনি বললেই হবে নাকি? আমার লাইফ, আমার ইচ্ছে, এখানে কারো জোর জবরদস্তি চলবে না। ভুলে যেও না আমি তোমার স্ত্রী। আমার সাথে একদম গলা চড়িয়ে কথা বলবে না। 100 বার বলবো। কি করবেন আপনি? কি করব? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে আমি কি করতে পারি। তুলি ঈশানের কাছে এসে তার ঠোঁট ছুঁড়ে আঁকড়ে ধরল। ঈশান হতবাক হয়ে সরে যেতে নিলেই তুলি জোরে কামড় মেরে দিল। ঈশানের ছটফট বন্ধ হয়ে গেল। তার হাত আপনা আপনি তুলির কোমরে চলে গেল। তুলি একটু কেঁপে উঠল, গভীরভাবে কিস করতে থাকলো ঈশানকে। বেশ কিছুক্ষণ কিস করার পরে একটা জোরে কামড় মেরে ছেড়ে দিল। এবার দেখলে তো আমি চাইলে কি কি করতে পারি। সো গলা একদম নিচে নামিয়ে কথা বলবে। এটা কোন ধরনের ব্যবহার? আপনি আমাকে জোর করে কেন কিস করলেন না? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি আপনাকে মানি না। বলছি না, তোমার মানা না মানাতে আমার কিছু যায় আসে না। বিয়ে হয়েছে, সংসার করবে, ব্যাস। আপনি কেন বুঝতে পারছেন না আপনি আমার থেকে কত সিনিয়র একজন মানুষ? আমি তো আপনাকে আপু বলে জেনে এসেছি। সমস্যা নেই তো, এতদিন আপু জেনেছ, এখন বউ জানবে। কখনো না। আপনি আপু ছিলেন আর আপু থাকবেন। এই কথা বলেই ঈশান রেগে চলে গেল ওয়াশরুমে। তুলি বিছানায় আরাম করে বসলো। তার ঠোঁটে খেলে গেল এক বাঁকা হাসি, যেন ঈশানের রাগ সে একটু শান্তি পাচ্ছে। মিনিট 10 পরে ঈশান বাথরুম থেকে বেরিয়ে এলো। ঈশান দেখতে পেল তুলি বিছানায় বসে আছে। ঈশান তুলিকে পাশ কাটিয়ে ব্যালকনিতে যেতে নিল, কিন্তু তুলি তার আগেই উঠে এসে ঈশানের হাত ধরে ফেলল। ঈশান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই তুলি বলল, কোথায় যাচ্ছ? আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য না। অবশ্যই বাধ্য তুমি, সোনা। বিয়ে হয়েছে আর বউকে কৈফিয়ত দিবে না, এটা তো হবে না। যাকে বউই মানি না তাকে আবার কিসের কৈফিয়ত দেব? তুমি না মানলেও আমি মানি। সো তাড়াতাড়ি বলো, কোথায় যাচ্ছ? আপনি আপনার মতো ঘুমান, আমি বেলকনিতে যাচ্ছি। কথা না বাড়িয়ে বিছানায় শুয়ে পড়ো ঈশান। বিছানায় এত ছোট না যে দুইজন শুতে পারবো না। বিছানা ছোট না হলেও আপনার সাথে আমি শুতে পারবো না। কেন পারবে না? আমার গায়ে কি চুলকানি আছে নাকি? চুলকানি হলে তো ভালোই ছিল, আপনি সেটার থেকেও ভয়ঙ্কর। এই বলে ঈশান চলে যেতে নিলেই তুলি তার হাত ধরে টেনে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ঈশানের উপরে উঠে বসলো। ঈশানের মুখের জবান বন্ধ হয়ে গেল। সে হা করে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি ঈশানের ঠোঁটে চুমু দিয়ে বলল, যেভাবে আছো সেভাবেই ঘুমাও সোনা। না হলে স্ত্রী যার অধিকার দেখাতে কিন্তু আমার সময় লাগবে না। ঈশান ঢোক গিলল কয়েকটা। কি ডেঞ্জারাস মেয়ে! ঈশান অবশ্য আগে থেকেই জানে যে তুলি প্রচুর রাগী একটা মেয়ে, কিন্তু তার উপর যে এরকম অধিকার বিস্তার করবে এটা সে বুঝতে পারেনি। ঈশানের রাগে শরীর জ্বলে যাচ্ছে, তবু সে কিছু করতে না পেরে চুপ করে শুয়ে রইল। তুলি ভালোভাবে শুয়ে ঈশানকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। দুজনের ঘুমের রাজ্যে পাড়ি জমালো। জানালার পর্দা ভেদ করে সকালে রোদ এসে পড়ে ঈশানের মুখে। কপাল ভেঙে ঘুম ভাঙতেই ঈশান বুঝলো তার পুরো শরীর যেন পেঁচিয়ে আছে কারো বাহুর মধ্যে। চোখ খুলে দেখে তুলি ওর গলা জড়িয়ে শুয়ে আছে। মাথাটা শক্ত করে গুজে দিয়েছে ঈশানের বুকে, যেন বহুদিনের অধিকার ভুগি। ঈশান বিরক্ত হয়ে তুলির হাত সরানোর চেষ্টা করতেই তুলি ঘুম চড়ানো কণ্ঠে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরো তো যান। তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে অনেক শান্তি লাগছে জানো। এত আরামে বহুদিন ঘুমাইনি। আমার শরীর কোনো বালিশ না, আর আপনি প্লিজ হাত সরান। আপনার ছোঁয়া আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এই কথা শোনা মাত্রই তুলির চোখ হঠাৎ খুলে গেল। 1 সেকেন্ডের বেশি সময় নিল না সে। আচমকা উঠে বসে ঈশানের গলায় ঝট করে দাঁত বসিয়ে দিল। আহ, আপনি কি রাক্ষস নাকি? সকাল সকাল কামড় দেন কেন? রাক্ষস হলে বুঝতে পারতে। আমার সাথে ফাজলামি করলে আমি রাক্ষসের থেকেও ভয়ঙ্কর হব ঈশান। আপনাকে সত্যিই বলছি, আপনি একজন মানসিক রোগী। আমাকে কামড়ে খ্যাপা কুকুর বানাচ্ছেন। প্রয়োজন হলে তাই বানাবো। তুমি আমার স্বামী, তুমি আমার স্পর্শ এভাবে অবহেলা করবে তা হবে না। তোমার উপরে আমার পুরো দস্তর অধিকার আছে। কোন অধিকার?
জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কের উপর কোনো অধিকার টিকবে না, বুঝেছেন? আমি এখনই নিচে গিয়ে আব্বুকে বলছি এই নাটক শেষ। ঈশান উঠতে যাবে কিন্তু তুলি আবার হাত ধরে টেনে বসিয়ে দিল বিছানায়, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তোমার বাবা, আমার আব্বু, কেউ তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না। সংসার করবে তুমি আমার সাথে, বিছানাও শেয়ার হবে আমার সাথে, এটাই শেষ কথা। আপনি আমার ভাইয়ের শালী, আমার সিনিয়র। সে দায়িত্ব পালন করছি, এখন বউ হওয়ার দায়িত্ব শুরু করেছি, তুমি শুধু অভ্যস্ত হয়ে যাও। ঈশান হতভাগ মাথা চাপড়ে ধরল। তুলি তখন নাক উঁচু করে আয়নার সামনে গিয়ে হাসলো, যেন নিজের বিজয় উপভোগ করছে। হঠাৎ তুলি আবার ঘুরে এসে ঈশানের গলায় হাত রাখলো। আরে রাগ করো না সোনা, সকালে রাগ করলে সারাদিন ফুসফুস জ্বলে। এসো চলো, ফ্রেশ হয়ে নাস্তা করে আমার সাথে হাত ধরে নামবে। আমি আপনার হাত ধরবো? পৃথিবী দেখতে চাই আমি এখনো। দেখতেই পাবে, তবে ওই পৃথিবীর কেন্দ্রবিন্দু আমি হব, মিসেস তুলি ঈশান চৌধুরী। ঈশানের বুক ধরফর করতে লাগলো, কিন্তু সে বুঝে গেছে এই মেয়ের সঙ্গে যুদ্ধে জেতা এত সহজ না। এখানেই শুরু তাদের সিনিয়র জুনিয়র বউ স্বামী যুদ্ধের আসল খেলা। নিচে ডাইনিং টেবিলে নাস্তার আয়োজন সাজানো। তুলি আরাম করে বসে জুস চুমুক দিচ্ছে, যেন কিছুই হয়নি। তার চোখে বিজয়ের ঝিলিক। ঠিক তখনই উপরে সিঁড়ি বেয়ে রাগে ফুলে ওঠা ঈশান নেমে এলো। কপালে শিরা ফুলে আছে, চোখে ঘুম কম, রাগ বেশি। ডাইনিং টেবিলে ঈশানের বড় ভাই রাশেদ আর তার স্ত্রী তুলি আপু মানে ঈশানের ভাবি মেহেজাবিন বসেছিল। ঈশান চেয়ারে শব্দ করে ধপাস করে বসলো। কিরে ঈশান, মুড খারাপ লাগছে নাকি? বিয়ের পর প্রথম সকাল, খুশি থাকার কথা। ভাইয়া, তোমাকে একটা কথা বলতে এসেছি। তুমি কেন আমাকে তোমার এই রাগী ঝগড়াটে শালীর হাতে ধরিয়ে দিলে? কথাটা শুনেই তুলির মুখের কোণায় খেলা করা হাসি মুহূর্তেই থেমে গেল। রাশেদ চমকে তাকালো, আর মেহেজাবিন ভ্রু কুঁচকিয়ে ঈশানের কথাটা হজম করার চেষ্টা করলো। কেন রে, কি সমস্যা তোর? তুই তো আগে বলতি এমন মেয়ে চাই যাকে দেখে কেউ কথা বলতে পর্যন্ত ভয় পায়। ভাইয়া, আমি বলেছিলাম ভয় পেতে, আমি তো বলিনি আমার প্রাণটাই বের করে দিবে। তুমি বুঝতে পারছো না? ও একটা হাড় বজ্জাত মেয়ে। ওর সাথে সংসার করার থেকে পাহাড়ে গিয়ে বাঘের খাঁচায় থাকা সহজ। এই কথা শেষ হতেই পাশ থেকে কাঁটা চামচ রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তুলি। তার চোখ সরু হয়ে গেল, যেন শিকারী বাঘ শিকার করার আগেই সেই নিঃশব্দ মুহূর্ত। কিন্তু তার আগেই মেহেজাবিন উঠে ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। কথা ভেবে বলবে ঈশান, আমার বোনকে হাড়বজ্জাত বলছো কেন? তুমি কি জানো ও কতটা ভালো মেয়ে? ও ঘর সংসার মান সম্মান সব কিছুতেই পারফেক্ট। ভাবি প্লিজ, এই ভালো মেয়ে ডায়লগটা নিজের কাছেই রাখেন। আমার সহ্য হচ্ছে না। এত ভালো যদি হয় তাহলে আপনি কই রাখেন? নিজের হাতের বালা করে রাখতেন। আমার লাইফে এনে আমার টেনশন দ্বিগুণ করার কি দরকার ছিল? তোর জন্য তুলি একদম পারফেক্ট। আমি যদি জানতাম এই বিয়ে মানে আমার স্বাধীনতার মৃত্যু, তাহলে আমি পালিয়ে যেতাম। ভাইয়া, তোমার এই বউ 12:30 বাজিয়ে দিচ্ছে। তার বোন তো আমার 12 মাসের ক্যালেন্ডারটাই চিড়ে ফেলছে। এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা তুলি এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এসে ঈশানের পাশে দাঁড়ালো, যেন রাজার সামনে কেউ বিনীত প্রজা হয়ে দাঁড়ায়। কিন্তু তার কণ্ঠ ছিল কাঁপনহীন, নির্মমভাবে ধীর। অনেক কথা বলেছো সোনা, আর কিছু বাকি আছে নাকি? নাকি গলার ভেতর একটু বরফ ঢেলে দেই শান্ত করার জন্য? আপনি আমাকে ভয় দেখাবেন না। আমি কাউকে ভয় পাই না। খুবই ভালো, ভয় না পেলে জীবনটা আরো ইন্টারেস্টিং হবে। কারণ এখন থেকে প্রতিদিন তোমাকে মনে করিয়ে দিব আমি তোমার স্ত্রী আর তুমি আমার। তোমরা কি সকালে উঠে যুদ্ধ লাগাতে বসেছো? মানুষ নাস্তা করে শান্তিতে, তোমরা করছো রক্তচাপ টেস্ট। ভাবি, আপনি বলেন, একজন মানুষ যখন ঘুম ভাঙার পর চোখ খুলে দেখে কেউ তার গলা জড়িয়ে ঝুলে আছে, তখন কি শান্তি থাকবে নাকি অ্যাম্বুলেন্স ডাকা উচিত? তুই এটা নিয়ে এত ইমোশনাল হচ্ছিস কেন? সংসার মানে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের কথা তুমি বলছো ভাইয়া? তুমি তো ভাবিকে বিয়ে করেছো নিজের ইচ্ছেই। আমি তো চোখ বেঁধে ঝাঁপিয়ে পড়েছি অগ্নিগহ্বরে।
হঠাৎ তুলি ধীরে ধীরে ঈশানের কাঁধে হাত রাখে। সে ছোঁয়া যেন বর্জ্যপাত। বিয়ে একটা চুক্তি না, এটা আমার অধিকার। আর আমার স্বামীর গায়ে হাত রাখার অধিকার আমি রাতেই প্রতিষ্ঠা করেছি। আজ থেকে তুমি কেউ নও, তুমি শুধুই আমার, বুঝেছো? এত অধিকার নিয়ে গলা চিপে ধরবেন নাকি? দরকার হলে করব, তবে আগে নাস্তা করো। ক্ষুধার্ত স্বামীকে শাস্তি দিতে মজা নেই, পেট ভরা থাকলেই শাস্তির আসল স্বাদ পাওয়া যায়। কিছুক্ষণ নিস্তব্ধতা। রাশেদ আর মেহজাবিন একে অন্যের দিকে তাকালো। তারা বুঝলো এটা সামান্য ঝগড়া নয়, এটা যুদ্ধের শুরু। নাস্তা শেষ করে সবাই চলে গেছে যার যার কাছে। তুলি ধীরে পা ফেলে নিজের ঘরে ঢুকে গেল। ঈশান পেছনেই ছিল। ঘরে ঢুকতেই তুলি দরজা লাগিয়ে দিল ধপাস করে। ঈশান ভ্রু কুঁচকিয়ে বলল, দরজা কেন লাগালেন? আমি বের হব। তুলি একটু উত্তর না দিয়ে হঠাৎ ঈশানের কবজি ধরে নিচের দিকে জোরে টেনে আনলো। ঈশান বুঝে ওঠার আগেই তুলি দুই হাত তার মুখ চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঈশান চোখ বড় বড় করে টানাটানি করতে লাগলো, কিন্তু তুলি ছাড়লো না, বরং আরো জোরে ঠোঁট কামড়ে গভীরভাবে কিস করতে লাগলো। প্রায় মিনিট খানেক পরে তুলি নিচে থেকেই ছাড়লো। ঈশান হাঁপাতে হাঁপাতে পেছন সরে গিয়ে বলল, কি করেন এসব? মানুষ না রাক্ষস? চুষে নিলেন পুরাই। সাহস কই পেলে ডাইনিং টেবিলে আমাদের ব্যক্তিগত কথা বলার? বলেছি, বেশ করেছি। এখন দেখেন আমি কি করি। আমি সত্য বলেছি। আপনি যেমন অত্যাচার করেন, সেটা লুকানোর কি আছে? খুব ইচ্ছে করছে এবার তোমাকে এমন আদর করি যেন তুমি নিজে দৌড়ে গিয়ে সবাইকে বলতে বাধ্য হও, আমার বউ আমাকে শেষ করে দিচ্ছে, কেউ বাঁচাও। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? তুলি হাসতে হাসতে ঈশানের গলায় আঙুল ছুঁয়ে দিয়ে বলে, না সোনা, এটা ব্ল্যাকমেল না, এটা স্ত্রীর অধিকার। হায় আল্লাহ, এ মেয়ে তো সরাসরি ভলকানের রাগিনী। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এভাবে চললে তো আমাকে মাটির নিচে ঘুমাতে হবে। তুলি এবার করে ঈশানের কলার ধরে বিছানার দিকে টেনে নিল। মুখ বন্ধ করে শুয়ে পড়ো, বেশি বললে গলায় আবার কামড় বসাবো। আপনি জানেন তো আপনি আমার জীবনটা শেষ করে দেবেন। বউয়ের হাতে শেষ হওয়াকেই বলে প্রেমের পরিণতি। ঈশান মুখ কালো করে চুপ করে তুলির পাশে এসে শুয়ে ঈশানের বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করলো, যেন কিছুই হয়নি। কিন্তু ঈশানের বুকের ভেতর রোলার কোস্টার চালু। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ঈশান। এক হাতে ফোন, স্ক্রিনে বড় অক্ষরে ঝলসে উঠছে নীলা কলিং। তুলির চোখ দুটো মুহূর্তের মধ্যেই কেমন ঠান্ডা থেকে আগুন হয়ে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে ফোনের স্ক্রিনে চোখ আটকে রাখলো। তারপর এক ঝটকায় চোখ তুলে ঈশানের দিকে তাকালো। কে এই নীলা? নীলা আমার গার্লফ্রেন্ড। কথাটা বলা মাত্রই তুলি যেন আরেক সেকেন্ডও অপেক্ষা করলো না। সে যেন হঠাৎ ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে ঈশানের গলায় কামড়ে দিল। ঈশান কেঁপে উঠল। ব্যথা লাগছে? ব্যথা তো লাগবেই। তোমার লজ্জা করে না বউয়ের সামনে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডের নাম নিতে? না, লজ্জা করে না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনি আমার জীবনে এসে জুড়ে বসেছেন। শব্দটা শেষ হতেই তুলি এক পা পিছিয়ে সরল, কিন্তু চোখের আগুন নিভল না, বরং আরো প্রজ্বলিত হলো। জুড়ে বসেছি কাকে? কাদের জীবনে? হ্যাঁ, আপনি জোর করে বিয়ে করেছেন, তাই না? আমার মনটা তো নীলার কাছে বাঁধা। তাই নাকি? তাহলে মনটা আজই খুলে এনে আমার সামনে ফেলে দাও, দেখি কত সুন্দরভাবে বাঁধা আছে। নীলার কল এখনো বাজছে, ফোনটা টেবিলে কাঁপছে। তুলি ধীরে ধীরে ফোনটা তুলে কানে ধরলো। হ্যালো? ঈশান, তুমি ফোন ধরছো না কেন? ফোন ধরলাম তো, বলুন। আপনি কে? আমি ঈশানের বউ, তার গলায় দাঁত বসিয়ে আদর করছিলাম, তাই ধরতে দেরি হলো। ঈশান চোখ বড় বড় করে তাকিয়ে রইল। নীলা চুপ। কয়েক সেকেন্ড ওর ওপাশ থেকে ফোন কেটে গেল। তুলি ফোনটা ধীরে ধীরে রেখে ঈশানের কাছে এসে দাঁড়ালো। তার কণ্ঠে এবার আর রাগ না, বরং ভয়ঙ্কর শান্তি, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত। এবার বলো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এই কথাটা তুমি কোথায় মুখে নিয়ে থাকবে? ওই মেয়ের সামনে, নাকি আমার আদরের মধ্যে ডুবে গিয়ে? আপনি যেমন ভাবছেন আমি তেমন না। আমি তাকে ভালোবাসি, আর সেটা বলতেই পারবো। আপনি বাধা দিতে পারবেন না। তুলি ধীরে হাত বাড়িয়ে ঈশানের মুখ দুপাশ ধরে নিচের দিকে টেনে আনলো। তার নিঃশ্বাস গরম, কণ্ঠা ধীরে ধীরে কেঁপে উঠল।
রাগ আর অদ্ভুত এক মাদকতা মিলে মিশে গেছে। মনে রেখো ঈশান, আমি কারোর জীবনে জুড়ে বসি না। আমি যার জীবনে ঢুকি তার রক্তে আগুন ধরিয়ে দেই। আর তুমি যদি নীলাকে ভালোবাসো, তাহলে ওই ভালোবাসা আজ থেকে মৃত্যুর কাউন্টডাউন শুরু করে দিল। ঈশানের বুকের ভেতর ধকধক শব্দ বাজতে লাগলো। সে জানে এই মেয়েটা বিপদ, আবার মুক্তিও। আজ থেকে যুদ্ধ শুরু। বিকেলের নরম হাওয়ায় চারিদিক শান্ত, কিন্তু ঈশানের ভেতরে চলছে অস্থিরতা। সে চুপি চুপি ঘর থেকে বেরোলো, কাউকে টের পেতে না দিয়ে গেট পার হয়ে গেল। রিকশায় উঠে মোবাইল বের করে একটা নাম্বারে মেসেজ দিল। আমি আসছি। 5 মিনিট পরে শহরের এক নিরিবিলি পার্কে এসে দাঁড়ালো সে। একটা বেঞ্চের পাশে ইতিমধ্যেই বসে আছে নীলা। মুখটা কান্নায় ভেজা, চোখ লাল, ঠোঁট কাঁপছে। ঈশান, তুমি আমাকে ঠকালে জান। ঈশান দৌড়ে গিয়ে নীলার সামনে দাঁড়ালো, এক পাশে হাত রেখে আশ্বাসের স্বরে বলল, আমি তোমাকে ঠকাইনি নীলা, বিশ্বাস করো। আমি চাইনি এই বিয়ে। আমার ভাই জোর করে আমাকে বিয়ে দিয়েছে। আমি মানিনি ওকে, কখনো না। সত্যি জান, তুমি আমাকে ভুলে যাবে না তো? ওই মেয়েটা তো এখন তোমার বউ। সে যদি তোমাকে আমার থেকে ছিনিয়ে নেয়? ঈশান তৎক্ষণাৎ নীলার হাত ধরে নিজের বুকের উপর চেপে ধরল। সোনা, আমার বুকের ভেতর যে জায়গায় তুমি থাকো সেখানে কাউকে ঢুকতে দেব না। ও আর যাই হোক আমার স্ত্রী হতে পারে, কিন্তু কখনো আমার ভালোবাসা হতে পারবে না। আমি তোমাকেই ভালোবাসি। আমি প্রতিদিন তোমার কাছেই আসব। তাহলে প্রতিশ্রুতি দাও তুমি আমারই থাকবে। ঈশান তার কপালে চুমু খেলো। জীবনেও তোমাকে ভুলবো না। তুমি আমার সব কিছু। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে। সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে একটা শাটারের শব্দ, ক্লিক। কেউ একজন দূর থেকে ছবি তুলল। তারা কেউ টেরও পেল না। তুলে নিজের ঘরে বসে ফোন স্ক্রল করছিল। হঠাৎ টুং টুং শব্দে নোটিফিকেশন আসলো। তুলে ভাবলো হয়তো মেসেজ, কিন্তু তখন স্ক্রিন জ্বলে উঠল। তার বুকের রক্ত যেন মুহূর্তে গরম লাভার মতো ফুটে উঠল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে ঈশান একটা মেয়েকে বুকে ধরে আছে। মেয়েটার চোখে পানি আর ঈশানের মুখে শান্তি। তুলি প্রথমে কয়েক সেকেন্ড কোনো প্রতিক্রিয়াই করতে পারল না। তারপর ধীরে ধীরে তার আঙুল ঠান্ডা হয়ে ফোন শক্ত করে চেপে ধরলো। ঠোঁটের কোণা শক্ত হলো, চোখ দুটো ধীরে ধীরে রক্তবর্ণ হয়ে উঠল। তুলির মনের ভেতর কণ্ঠ, তোকে দম নিতে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই বুঝবি, কিন্তু তুই তো সুযোগ খুঁজছিলি। আমার সামনে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডের কথা বলেছিস, আর এখন লুকিয়ে গিয়ে আদরও করছিস। এবার আমি তোর বুকে নয়, তোর আত্মায় দাঁত বসাবো। তুলি হঠাৎ উঠে দাঁড়ালো। সে রাগে না, বরং ভয়ঙ্কর এক শীতলতা নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠ এতটাই ঠান্ডা যেন ঝড়ের আগে মৃত নীরবতা। খেলা এবার শুরু ঈশান। এবার আমি তোর ভালোবাসা না, তোর শ্বাস নিয়ন্ত্রণ করব। রাত গভীর, চারিদিকে নীরবতা, অতল অন্ধকার ছড়িয়ে আছে পুরো বাড়ি জুড়ে। ঈশান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার চোখে বিরক্তি, ঠোঁটে সস্তা হাসি। আমি নেই জন্য হয়তো রাগ করে ঘুমিয়ে আছে। ভালোই হলো, আজ ঝামেলা ছাড়া রাতটা কাটবে। নিজের মনে ভাবলো সে। দরজাটা হালকা ঠেলা দিতেই খুলে গেল। ঘরের বাতি নিভে ঘরটা ঘন অন্ধকার। এক্ষুনি নাক ডেকে শান্তি করে ঘুমাবো। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে তার হাত চেপে ধরে পুরো শক্তির ভেতরে টেনে নিল। ধারাম! দরজাটা এক ঝটকায় বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে ঈশানের বুকের ধুকপুকানি বেড়ে গেল। কে কে আছে? তুলি, এই কি করছেন আপনি? কথা শেষ হওয়ার আগেই একজোড়া ঠোঁট তার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সেটা কোনো প্রেমময় চুমু না, ছিল আগুনের কামড়। দাঁত গেঁথে যাচ্ছে তার ঠোঁটে। ব্যথায় ঈশানের চোখ ছলছল করে উঠল। ঈশান ছটফট করতে লাগলো। আহ, ছাড়েন ছাড়েন বলতেছি। তুলি বিন্দু মাত্র দয়া করল না, বরং আরো গভীরভাবে কামড় বসিয়ে দিল। তীক্ষ্ণ দাঁতের নিচে ঈশানের ঠোঁটে রক্তের স্বাদ ছড়িয়ে পড়ল। সময় বয়ে যেতে লাগলো। মিনিট নয়, পুরো 10 মিনিট ধরে নির্দয় যন্ত্রণার পর তুলি ধীরে ধীরে ঠোঁট ছাড়ল। ঈশান হাঁপাতে হাঁপাতে পেছনে সরল। তার ঠোঁট ফেটে রক্ত ঝরছে, চোখে আগুন। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এটা কি ধরনের অভদ্রতা? আপনার সাহস কিভাবে হলো আমাকে কামড়ানোর? অন্ধকারের মধ্যে তখন একটা নীলাভ আলো চলে উঠল। তুলির ফোনের লাইট। সেই আলোয় দেখা গেল তুলির মুখ ঠান্ডা, নিষ্ঠুর, চোখ জলজল করছে তপ্ত কয়লার মতো।
অভদ্রতা। যখন তুমি গার্লফ্রেন্ডের ঠোঁটে ঠোঁট রাখো তখন সেটা কি কোনো রাজনীতি হয়? তুমি অন্য মেয়ের চোখের পানি মুছো, তখন সেটা কি মায়ের দোয়া হয়? আপনি জানলেন কি করে আমি নীলার সাথে দেখা করতে গেছি? আপনি তো ঘরে ছিলেন। তুলি ধীরে ধীরে ফোনটা তার সামনে তুলে ধরল। স্ক্রিনে স্পষ্ট পার্কের ছবি, ঈশান আর নীলা জড়িয়ে আছে। এই দেখো, এই দেখ, তুই কি ভাবছিস তুই কখন কোথায় যাবি, কি করবি আমি খবর পাবো না? ঈশান, তুই ভুলে গেছিস আমি তোর স্ত্রী। আর আমি একবার কাউকে আমার অধিকার দিলে সেই মানুষটা যদি আমার থেকে মুখ ফিরায়, আমি তার ঠোঁট না, তার অহংকার কামড়ে ছিঁড়ে ফেলতে পারি। আমি কাউকে ভালোবাসি, তাকে আমি ছাড়বো না। সে আমার গার্লফ্রেন্ড, আর আপনি আমার জীবনে জুড়ে বসেছেন। তুলি ধীরে ধীরে কাছে এসে ঈশানের বুকে আঙুল ঠেকিয়ে, আমি কারো জীবনে জুড়ে বসি না, আমি একজন মানুষের ভাগ্যের উপর আমার নাম লিখে দেই। তুই যদি আমাকে বউ হিসেবে না বুঝিস, আমি তোকে এমন ভাবে বুঝাবো, তুই নিজে গিয়ে নীলার সামনে হাঁটু গেড়ে বলবি আমি ভুল করেছি, তুলি আমার বউ। ঈশান নিঃশ্বাস বন্ধ করে তুলির চোখের দিকে তাকিয়ে রইল। তুলির কণ্ঠে আগুন নেই, বরং এমন এক শীতলতা যা আগুনের থেকেও ভয়ঙ্কর। তুলি ফোন বন্ধ করে অন্ধকারে ফিস ফিস করে বলল, এখনো সময় আছে ঈশান, তোর ঠোঁটে রক্ত ঝরছে, এবার তোর হৃদয় থেকে ছড়াবো কিনা সেটা তুই ঠিক কর। ঘরের বাতাস ভারী, অন্ধকারে আলো জ্বললে ও চোখে মুখে ছায়া নেমে এসেছে। ঈশানের ঠোঁট এখনো ব্যথায় ধুকপুক ধুকপুক করছে, রক্তের হালকা স্বাদ তার ঠোঁটে লেগে আছে, কিন্তু তার রাগ তা রক্তের থেকেও ভয়ঙ্কর। আপনার সাথে থাকতে আমার এক ফোঁটা ইচ্ছে নেই। আপনি বিরক্তিকর, জেদি, অত্যাচারী মানুষ। আপনার ছোঁয়া আমার গা গুলিয়ে ওঠে। এই বলে ঈশান দরজার দিকে এগোতেই হঠাৎ তুলি বর্জ্য গতিতে এগিয়ে এসে তার হাত ধরে টেনে নিয়ে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। ঈশান পড়তেই তার শ্বাস আটকে গেল। তুলি তার পাশে এসে শুয়ে পড়ল, না শোয়া না, পুরো শরীর চেপে ধরলো ঈশানের সাথে, যেন তাকে নিজের মধ্যেই বেঁধে রাখতে চাইছে। এক ঘরে কেন সোনা, এক খাটে শোয়া লাগবে আমাদের, কারণ বউ আর স্বামী আলাদা হয়ে ঘুমায় না। ঈশানের বুকের ধুকধুকানিতে তাল হারিয়ে নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। তার মনে অদ্ভুত ধাক্কা, ভয় না, রাগ না, দুটোই। আপনি একদম ফালতু মানুষ। আমি কখনো ভাবিনি আপনি এমন বিকৃত মানসিকতার হবেন। তোমাকে তো চিন্তা ভাবনা করতে হবে না, আমি কোনো পরপুরুষের সাথে এমন কিছু করছি না। আমি আমার স্বামীকে ছুঁই, আমার অধিকার আমি বুঝে ছুঁই। তুলে ঈশানের গাল ছুঁয়ে আবার বুকের উপর হাত রাখতে ঈশান হঠাৎ উঠে বসতে নিল। আমি উঠছি, আর এক মিনিটও এখানে থাকবো না। কথা শেষ হতেই তুলি হঠাৎ উঠে এসে তার বুকের উপরে দাঁত বসিয়ে দিল। একটা শীতল বিদ্যুৎ ছোঁয়া কামড়। ঈশান ফিসফিস শব্দ করে উঠল, আহ, আপনি কি করছেন? থামুন। চুপ করে শুয়ে থাকো, না হলে এমন কিছু করব যাতে তুমি নিজের কাছেই লজ্জায় মাথা নিচু করে থাকবে। ঈশানের বুকের উপর হাত রেখে এবার ধীরে চাপ দিল। তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। তুমি আমায় বিরক্তিকর বলেছিলেন, আজকে রাতটাকে এমন ভাবে মনে করিয়ে রেখে দেব যেন তুমি আয়নায় নিজেকে দেখে বলো এই মেয়ের সামনে আমার জেদ দেখানো ভুল ছিল। বাতাস থমকে গেছে, ঘরের দেওয়াল যেন শব্দ গিলে ফেলেছে। শুধু শোনা যাচ্ছে দুজনের নিঃশ্বাসের ভারী আওয়াজ। তুলি চুল মুখের পাশে ছড়িয়ে আছে, তার চোখে কঠিন উন্মাদনা আর গোপন এক আদরের আগুন। ঈশান এবার চুপ হয়ে গেল, কারণ সে জানলো এই মেয়ে শুধু রাগী না, সে আগুন। আর আগুনের সামনে দাঁড়ালে পুরার ভয় নয়, পুড়ে গিয়ে ছাই হয়ে যাবার সত্যি ভয় বড়। ঘরের হালকা আলোটা বিছানার গায়ে এসে পড়েছিল। বাতাসে টের পাওয়া যাচ্ছিল তুলির রাগ আর ঈশানের অস্থির নিঃশ্বাসের গরম ঠান্ডা খেলা। যাও, আজ আর কিছু করলাম না, রোমান্টিক ফিলিং নামক জিনিসটা এখনো আসছে না। এ জোর জবরদস্তি আর কতদিন করবেন আপনি? যতদিন না তুমি নিজে থেকে আমার হচ্ছ ততদিন। পালাবার রাস্তা নেই তোমার। বিছানায় নীরবতা নামলো, কিন্তু সেই নীরবতার মাঝেও দুজনের নিঃশ্বাসের গতি এক হলো। শরীরের দূরত্ব মুছে গেল, রাগ, অভিমান, অধিকার সব মিশিয়ে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। তুলে ফিসফিসিয়ে বলল, মনে রেখো ঈশান, আমি তোমাকে ভালোবেসে দখল করছি। যদি আবার কখনো কোনো গার্লফ্রেন্ড নামক মেয়েটার ছায়াও তোমার গায়ে পড়ে, তাহলে কিন্তু আমি ছাড়বো না। তখন শুধু বউ না, ঝড় হয়ে নামবো।
ঈশান কোনো উত্তর দিল না, শুধু পাশে শুয়ে থাকা মেয়েটার মুখের দিকে চেয়ে বুঝতে পারল এই সম্পর্ক থেকে পালানোর সুযোগ নেই। আর অদ্ভুতভাবে তার ভেতরে কোন সেই সত্যিটাই যেন আজ প্রথমবার নিঃশব্দে মেনে নিল। সকালে সূর্যের হালকা আলো ঘরের জানালা দিয়ে ঢুকে পড়েছে। ঈশান চোখ খুলতেই মনে হলো আজ যেন ঘরটা অন্য রকম লাগছে। চোখ খুলতেই তার সামনে দাঁড়িয়ে আছে তুলি, ব্লাউজ আর পেটিকোট পরে, হাতে ধরে আছে কালো রঙের শাড়ি। এই কি সুন্দর লাগছে তুলি, ঠিক যেন স্বপ্নের কোনো ছবি। কিন্তু তুলি এখনই আরেকটু কাছাকাছি এসে ঈশানের চোখ চট করে অন্যদিকে ঘুরল, শুয়ে পড়ল। মনে মনে ভয় পাচ্ছিল, যদি তাকাতে থাকলে আবার নিজেকে ধরে রাখতে পারবে না। না না, দেখলে কি বলবো আমি, এত সুন্দর অবস্থায়। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে ধীরে খাট থেকে নামার শব্দ। ঘরের দরজা খোলার সাথে সাথে নাস্তার টেবিলে সবাই ইতস্তত বসে আছে। ঈশানের ভাবি হাসি মুখে ঈশানের দিকে তাকিয়ে বলে, কি ঈশান, আজ সকালে কোন দিকে ডুবে আছো? মনে হচ্ছে তোমার মাথায় ভিন্ন কিছু ভাসছে। না না ভাবি, কিছু না, আসলে কাজ নিয়েই ভাবছিলাম। তুলির দিকে মন গিয়ে মনে মনে আবার সেই শাড়ি পরা তুলির দৃশ্য চোখে ভেসে উঠল। ঈশান মনে মনে লজ্জা মিশ্রিত অবাক গলায় বলে, এ কি একটা অবস্থা, আমি সকালের ঘটনা কেন বলতে পারছি না, মস্তিষ্ক কেন ওখানে আটকে আছে। ঈশান সত্যি বলো তো, কি ভেবে বসে আছো? নাস্তা খাও, তারপর দেখো কি করতে চাও। ঠিক আছে ভাবি, কিছু না, শুধুই মনে পড়ছে হালকা কিছু কথা। অফিসের শান্ত ঘর, এসি আর ঠান্ডা বাতাসের চারপাশে চুপচাপ, কিন্তু ঈশানের ভেতরটা ঠিক উল্টো। উদ্বেগ আর উত্তেজনায় ভরে আছে। সে বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে, ডায়াল করছে, আবার কেটে যাচ্ছে, কিন্তু বারবারই আসছে কল ওয়েটিং। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে নীলা? আমার ফোন তো দেখছেই, নাকি ইচ্ছা করেই ধরছে না? ঘামা কপাল মুছতে না বুঝতেই হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা নীলা কলিং। একটা দীর্ঘশ্বাস নিয়ে কল রিসিভ করলো। সোনা, তুমি কল দিয়েছিলে? আমি একটু ব্যস্ত ছিলাম তো, তাই ধরতে পারিনি। রাগ করলে নাকি? এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে নীলা? ফোন কেন ওয়েটিং দিচ্ছিল? আরে সোনা, মা ফোন দিয়েছিল। খুব কষ্টে আছে মা, শরীর নাকি একদমই ভালো না, রাতে জ্বর উঠেছে। কিন্তু তুমি তো জানো টাকার অভাবে ঠিকমতো ডাক্তার দেখাতেও পারছে না। কি বলো তুমি? এত বড় কথা তুমি আমাকে বলনি কেন আগে? কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। না সোনা, এটা কি করে হয়? তুমি এখন সংসার করছো, তোমার তো খরচা আছে তাই না? আমি কিভাবে তোমার কাছ থেকে টাকা নেই? নীলা, তোমার মা মানে তো আমারও মা, ওনার চিকিৎসা আমি না করলে কে করবে বলো? তুমি শুধু অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দাও, একদম এখনই ট্রান্সফার করছি। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি সোনা। তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি না থাকলে আমি বাঁচতামই না। আমি না দেখলে কে তোমাকে দেখবে বলো? তুমি আমার, তোমার পরিবারের দায়িত্বও আমার। তুমি শুধু বলো কত লাগবে। 30,000, ওষুধের খরচ সহ রুম ভাড়া মিলিয়ে এত লাগবে। কিন্তু তুমি যদি এখন এত টাকা দাও, নিজে কি করবে? আমার চিন্তা তুমি করো না, তুমি অ্যাকাউন্ট নম্বর পাঠাও, এখনই পাঠিয়ে দিচ্ছি। আর প্লিজ কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি না থাকলে সত্যি বলছি আজ আমি ভেঙে পড়তাম। তুমি আমার সব কিছু সোনা, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমিও না নীলা, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থেকো, আমি পাশে আছি, ছিলাম, থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। এই জন্যই তো তোমায় এত 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 ভালোবেসে ফেলেছি সোনা। তুমি না থাকলে আমার পৃথিবী অন্ধকার। আমার পৃথিবী তুমি, তোমার হাসি থাকলে আমি বেঁচে আছি। এখন নম্বর দাও আর চিন্তা বাদ দাও। ফোন কেটে গেল, কিন্তু ঈশানের চোখে এখন এক ধরনের চাপা জেদ। সে ভুলে গেল যে সে একজন বিবাহিত পুরুষ। তার সব মনোযোগ এখন নীলাকে বাঁচানোর দায়িত্বে। আর সেই দায়িত্বের আড়ালে অদৃশ্য এক আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে। তুলির ভেতরে যার কোনো ধারণাই নেই তার স্বামী এখন অন্য এক নারীর স্বপ্ন বুনছে। ফোন কেটে দেওয়ার পর নীলা ঠোঁটে এক টুকরো অদ্ভুত হাসি ফুটিয়ে তুলল। তার চোখে সেই চিরচেনা মায়াবী দৃষ্টি নেই, বরং তীক্ষ্ণ আর হিসেবে এক রহস্যময় দৃষ্টি। দ্রুত আরেকটা নাম্বার ডায়াল করলো। হ্যাঁ, সব ঠিকঠাক হচ্ছে। তুমি চিন্তা করো না।
ঈশান আস্তে আস্তে আমার হাতের মুঠোয় চলে আসছে। আর খুব বেশি সময় লাগবে না, সবকিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছে। সামনের দিক থেকে কিছু শব্দ ভেসে আসে। নীলার চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। ও এখনো বুঝতেই পারেনি আসল খেলা শুরুই এখন। এখন ধৈর্য ধরো, সময় এলে সব জানবে। এখন শুধু ওকে আমার দিকে আরো টানতে হবে। ফোন কেটে নীলার ঠোঁট কামড়ে হালকা এক কুটিল হাসি দিল। তার চোখে ঝিলিক দিচ্ছে কোনো অজানা লালসা বা প্রতিশোধের আগুন। অফিসের টেবিলে ফাইল খুলে বসে আছে ঈশান, কিন্তু চোখের সামনে বারবার ভেসে উঠছে সকালবেলার সেই দৃশ্য। কালো শাড়ি হাতে, কেবল ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে তুলি। ঈশান চোখ বন্ধ করতে হৃদস্পন্দন বেড়ে যাওয়ার অনুভূতি হলো। কি সুন্দর লাগছিল তাকে। এতটা সুন্দর হতে পারে মানুষ? হঠাৎ নিজের মাথায় হাত চাপড়ে উঠে বসে সে। কি আজে বাজে ভাবছিস তুই ঈশান? তুই পাগল নাকি? তুই নীলাকে ভালোবাসিস? তুলির কথা মাথায় আসছে কেন? হঠাৎ নিজের মাথায় হাত চাপড়ে উঠে বসে সে। কিন্তু যতই নিজেকে বোঝাতে চাই, তুলির মুখটা, তার ঠোঁটের কামড়, সেই গলার ঘ্রাণ, কানের কাছে ফিসফিস করে বলার ডায়লগ, সব কিছুই যেন মন্ত্রের মতো তাকে ঘিরে ধরছে। ধ্যাত তেরি, সব ওই মেয়ের দোষ। বেয়াদব, বেয়াদবের রানী। তুই নীলাকে ভালোবাসিস ঈশান? তোর চোখ, মন সব নীলার জন্য। তাহলে কেন সেই মেয়ের কথা মনে হচ্ছে? কিন্তু পরের মুহূর্তেই তার হৃদস্পন্দন ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সে চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। ঈশান স্বীকারোক্তির সুরে কণ্ঠ কাপা করে বলে, আজ সকালে তুলি যখন শাড়ি পরছিল, আমি কেন তাকে ছুঁতে ইচ্ছা করছিল? কেন তার দিকে তাকিয়ে আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল? কেন একটা অজানা টান অনুভব করছিলাম? এটা কি কেবল শরীরী আকর্ষণ নাকি? হঠাৎ নিজের চিন্তা থামিয়ে সে নিজেকেই গালি দিল। বেয়াদবের বাচ্চা, তুই পাগল হয়ে যাচ্ছিস। তুই তো তার স্বামী হলেও তাকে কখনো মেনে নিবি না। আজ কেন মন নরম হচ্ছে? একদিকে নীলার প্রতি করা প্রতিশ্রুতি, বছরের পর বছর ধরে গড়ে ওঠা প্রেম, অন্যদিকে নতুন করে জেগে ওঠা অনুভূতি, এক চুম্বকীয় টান। তুলি নামের সেই রাগী, দুঃসাহসী কিন্তু অদ্ভুতভাবে আকর্ষণীয় নারীর দিকে। আমার কি হয়ে যাচ্ছে? আমি কি সত্যি তুলির প্রতি দুর্বল হয়ে পড়ছি? এটা তো হতে পারে না। কিন্তু যতই অস্বীকার করুক, তার হৃদয়ের গভীর থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। ওই মেয়েটা রাগী ঠিকই, কিন্তু তার চোখের গভীরে এক ধরনের কষ্ট লুকিয়ে আছে। তুমি কি সেটা কখনো বুঝতে চেয়েছো ঈশান? চোখ খুলে ঈশান অবাক হয়ে চারপাশে তাকালো। তুলি, তুমি আসলে কে? আমার জীবনে তুমি কেন এত গভীরভাবে ঢুকে যাচ্ছ? রাতের শহর, অফিসের কাজের চাপ মুছে ঈশান গাড়ি নিয়ে বাড়ির দিকে আসে। কিন্তু মন যেন এক অদ্ভুত অস্থিরতার জাল আটকে দরজার চিল্লা খুলতেই চোখ পড়ল তুলির উপর। সাদা হালকা ঝুলানো নাইট ড্রেস, যার সঙ্গে তার উজ্জ্বল চেহারার মিশ্রণ এক অন্যরকম আকর্ষণ ছড়াচ্ছে। এই এই মুহূর্তেও কত সুন্দর, কিন্তু তারপরও মনে হয় তুলিকে শাড়িতে দেখাই যেন আরও মানায়। কি বলি, কতটা পারফেক্ট লাগে সে শাড়িতে। হাত মুখ ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। আর এখন কি এত দেরি করে ফেললে? 11টা বেজে গেছে। কাজ বেশি ছিল তাই দেরি হলো। সবাই খেয়েছে? হ্যাঁ, সবারই খাওয়া শেষ। কিছুক্ষণ নীরবতা। তুলির চোখ যেন কোনো চাঞ্চল্যতা, অন্যদিকে ঈশানের চোখে এক অদ্ভুত উত্তেজনা। সকালে আমি শাড়ি পরলাম, তুমি দেখলে না? অল্প দেখি, আমার যে অবস্থা হলো, বেশি দেখলে নিজেকে ধরে রাখতে পারতাম না। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক মুখ করে বলল, আপনাকে দেখার আমার কোনো ইচ্ছা নেই। আপনি তো জানেনই আমি আপনাকে পছন্দ করি না। তাহলে শাড়ি পরেন, নাইট ড্রেস পরেন বা কিছু না পরে থাকেন, আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু চোখ তখনও টের পায়। তুলি হালকা হাসি দিল, যেন সে বুঝেছে ঈশান যা বলল তার ভেতরে বিপরীত কিছু অনুভব করছে। কিছু না পড়লে নিজেকে ঠিক রাখতে প্রবলেম তো মিস্টার ঈশান। এই মেয়েটা এত সাহসী, আর আমি কেন মনে হয় তুলি শাড়িতে কিংবা নাইট ড্রেসে দুটোকেই ভুলে যেতে পারছি না। কিছুক্ষণের নীরবতার পর দুজনের
নরম হয়ে বসলো। রাত্রের নিঃশব্দ, ঘরের হালকা আলো আর দুজনের হৃদস্পন্দন মিলিয়ে এক অদ্ভুত আবেশ তৈরি হলো। তুলি শান্তভাবে ঈশানকে খেতে দিল, নিজের হাতে খাওয়ার প্লেটটা তুললো এবং ধীরে ধীরে খেতে বসলো। কি ব্যাপার, আপনি খাননি? না, তুমি তো খাওনি, তাই আমি অপেক্ষা করলাম। আমার জন্য অপেক্ষা করার নাটক করার দরকার নেই, আমি নিজের কাজ নিজেই করতে পারি। নাটক? আমি যদি তোমার জন্য অপেক্ষা করি সেটা নাটক নয় ঈশান। আমি তোমার খাওয়ার জন্য অপেক্ষা করেছি। তুমি অফিস থেকে এসে ক্লান্ত, তাই আমি চাই তুমি খেয়ে নাও, বুঝলে? আমি তো বলতে চাইছি আমি নিজের খেতে পারি। তুমি নিজে খেতে পারো, কিন্তু আমি তোমার পাশে আছি আমার স্বামীর জন্য। ঈশান, সেটা কি নাটক মনে হচ্ছে? ঈশান চুপ হয়ে গেল, চোখ আড়াল করে তাকালো, কিন্তু মনে মনে ভাবছে তুলির এই যত্ন আর মনোযোগ তার হৃদয়কে স্পর্শ করছে। দেখছো, আমি শুধু খেতে বসলাম। আমি তোমার জন্য, তোমার স্বার্থে করেছি। তুমি যদি মনে করো এটা নাটক, তুমি নিজেই জানো এটা সত্য। ঠিক আছে। যতদিন তুমি নিজে থেকে আমার প্রতি মন খুলবে না, ততদিন আমি এটাই অপেক্ষা করতে থাকবো। তোমার ভালোবাসা স্বীকার না করা পর্যন্ত আমি থামবো না। এই মেয়েটা আমার জন্য এত যত্ন করছে, অথচ আমি জানি আমি তার প্রতি ঠিকমতো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। খাওয়া শেষ করো, ঘুমাতে যাও। ঈশান উঠে দাঁড়ালো, তুলির দিকে চোখ পড়লো। সাদা নাইট ড্রেসে তুলির উজ্জ্বলতা, চোখে অভিমান আর চোখে হালকা রাগ, সব কিছু মিলিয়ে ঈশান অনুভব করলো এই মেয়েটা তার কাছে কত কাছে এসেছে। যদিও সে নিজেকে অস্বীকার করছে, রাত্রি ঘরের নিঃশব্দে ঢেকে যাচ্ছে, তবে এই নিঃশব্দতার মাঝে একটি শক্তি তৈরি হয়েছে, একটি টান যা ঈশানকে তুলির দিকে আরো টেনে আনছে। যদিও সে নিজেকে বারবার প্রতিজ্ঞা করছেন। আমি তাকে পছন্দ করি না। রাত গভীর, ঘরে মৃদু আলো জ্বলছে, চারিদিকে নীরবতা, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। শুধু দুইটি হৃদয় ধীরে ধীরে জেগে উঠছে এক অদ্ভুত টান অনুভব করে। ঈশান অচেতন অবস্থায় নয়, বরং অল্প ঘুমে ঢুলতে ঢুলতে হঠাৎ অনুভব করলো তার ভেতরে এক অদ্ভুত টান। পাশ ফিরে তাকাতেই দেখে তুলি ঠিক তার পাশে শান্তভাবে ঘুমিয়ে আছে। তার শ্বাস প্রশ্বাসের মৃদু উঠানামা, কপালে উঠে আসা কিছু চুল, ঠোঁটের কোণে হালকা ক্লান্তির ছাপ, সব মিলিয়ে তুলিকে এক অদ্ভুতভাবে অসহায় অথচ অপ্রতিরোধ সুন্দর লাগছে। ঈশানের নিঃশ্বাস ভারী হয়ে উঠল, যেন সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে তুলির গলা আলতো ছুঁয়ে দিল। তুলির শরীর কেঁপে উঠল, ঘুম ভেঙে গেল তার। হঠাৎ চোখ খুলে সে দেখল ঈশানের চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, গভীর আর টেনে নেওয়ার মতো। ঈশান, তুমি কি করছো? ঈশান কোনো উত্তর দিল না, শুধু আরো কাছে ঝুঁকে গিয়ে তার গলার কাছে মুখ ঠেকিয়ে নীরবে সেই উষ্ণতায় হারিয়ে যেতে লাগলো। তুলে নিজেকে সামলে নিতে চেষ্টা করে বলে, ছাড়ো প্লিজ, এটা ঠিক না। ঈশানের বাড়ি ধীরে মাথা তুলে তার দিকে তাকালো। এতদিন আপনি চাইছিলেন না আমি আপনাকে যেন অনুভব করি, আজ যখন আমি নিজের ইচ্ছেভাবে আপনার কাছে আসছি, তখন বাধা দিচ্ছেন কেন? তুলির চোখে হঠাৎ অস্বস্তি দেখা গেল, যেন তার ভেতরে লুকিয়ে থাকা কোনো গোপন সত্যি হঠাৎ সামনে চলে এসেছে। সে কথাটা গিলে ফেলল। আমার মানে আমি প্রস্তুত না। ঈশান ধীরে তার কাঁধে হাত রেখে আরো কাছে টেনে নিল। আপনি কি কিছু লুকাচ্ছেন আমার থেকে? আপনার চোখে কেন এমন ভয়? আমি আপনাকে আঘাত করব না তুলি, কিন্তু এখন আমি আপনাকে গভীরভাবে অনুভব করতে চাই। আমি আর দূরে থাকতে পারছি না। তুলি কিছু বলতে গিয়ে থেমে গেল, তার চোখ নামিয়ে এলো, গলার স্বর প্রায় ফিসফিসে। ঈশান, আমি ঠিক আছি, তুমি শুধু একটু সময় দাও। ঈশান তবু তার হাত ছাড়ল না। তার কণ্ঠে আজ রাগ নেই, বরং এক ধরনের অধিকার, যেন আজ প্রথমবার সে নিজের অনুভূতির কাছে হেরে গেল। আমি জানি আপনি কিছু লুকাচ্ছেন, কিন্তু আজ রাত আমি শুধু আপনার কাছে সত্যি জানতে চাই, আপনি কি আমাকে সত্যি দূরে রাখতে চান, নাকি আপনার ভয় আছে আমি যদি সত্যিটা জেনে ফেলি? তুলি চোখ বন্ধ করলো, তার নিঃশ্বাস কেঁপে উঠল, শব্দহীনভাবে তার বুকের ভেতর কাঁপন বয়ে গেল। ঘরের আলো তখন নিভু নিভু, জানালার পর্দা হালকা নড়ছে বাতাসে, বাহিরে ঝিঝি পোকাদের শব্দ, আর ঘরের ভেতর শুধু দুটো ধুকধুক করতে থাকা হৃদয়ের নিঃশ্বাস। তুলি ধীরে ধীরে মাথা ফিরিয়ে ঈশানের দিকে তাকালো, তার চোখে অস্থিরতা, ঠোঁটে কাঁপন। ঈশান, তেমন কিছু না, প্লিজ, এমনি।
আমি শুধু একটু সময় চাই। যদি তেমন কোনো কারণ না থাকে তাহলে আমাকে আর কেউ আটকাতে পারবে না তুলি। আপনি আমার স্ত্রী, আর আমি আজ আমার নিজের হৃদয়ের কথা শুনছি। কথা শেষ হওয়ার আগেই ঈশান দুহাত বাড়িয়ে তুলিকে কাছে টেনে নিল। তুলি চমকে উঠল, কিন্তু কিছু বলার আগেই ঈশান তার ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে নীরবে তাকে থামিয়ে দিল। প্রথমে তুলির শরীর কেঁপে উঠল। সে হাত দিয়ে ঈশানের বুক ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু ঈশান কোনোভাবে জোর নয়, বরং এক অদ্ভুত কোমল অথচ শক্ত অধিকার নিয়ে তাকে ধরে রাখলো। তার ঠোঁটের স্পর্শে তুলির শ্বাস ভারী হয়ে আসছে। চোখ বুজে গেল, যেন মন আর শরীরের সীমারেখা ভেঙে যেতে লাগলো। ঈশান প্লিজ থামো, আমি অভ্যস্ত নই। আজ আমি কোনো যুক্তি শুনব না। আপনি যতই অস্বীকার করেন, আপনার নিঃশ্বাস বলে দিচ্ছে আপনি আমাকে দূরে ঠেলতে চাইছেন, কিন্তু তোমার হৃদয় আজ আমাকে ডেকেছে। এই বলে ঈশান আবার তার ঠোঁটে নিজের ঠোঁট রাখতে লাগলো। এবার তুলি বাধা দিতে গিয়ে থেমে গেল। তার হাত ধীরে ঈশানের কাঁধ আঁকড়ে ধরল, যেন নিজেকে সামলাতে পারছে না। ঈশান চুমুর ফাঁকে ফিস ফিস করে বলল, আপনার চোখে যে ভয়, সেটা আমি একদিন মুছে দেব। আজ শুধু আমাকে অনুভব করো। তারপর ঈশান ধীরে ধীরে চুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে আদর করতে লাগলো। তুলির নিঃশ্বাস ভারী আর কাপা হয়ে উঠল। সে মুখ খুলে কিছু বলতে চাইলো, কিন্তু শব্দ আর বের হলো না। তার গলা কেঁপে শুধু একটা হালকা শব্দ বেরোলো। ঈশান এবার আলতো করে নেমে এলো তার গলার কাছে। সেখানে রেখে গেল ছোট্ট ছোট্ট চুমুর রেখা। প্রতিটা স্পর্শে যেন তুলির শরীর কেঁপে উঠছে, অজানা সুখে ও অদ্ভুত আবেগে। ঈশান তুমি আজ অনেক বদলে গেছো। শুধু আপনাকে ছুঁয়ে বুঝেছি, আমি আপনাকে কোনো দিনও হারাতে চাই না তুলি। আপনার রাগ, আপনার অধিকার সব আমার ভালো লাগে। তুলি আর বাধা দিল না, বরং ধীরে ধীরে সে নিজে থেকেই হাত বাড়িয়ে ঈশানের পিঠ ছুঁয়ে দিল। এটা ছিল তার নীরব আত্মসমর্পণ, বা হয়তো তার ভেতরের সকল বাঁধ ভেঙে বেরিয়ে আসা সত্যিকারের আবেগ। ঈশান এবার ধীরে ধীরে তার গলা হতে বুক, কাঁধ হতে বাহুতে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। আর সে মুহূর্তে পৃথিবীর সব শব্দ যেন মিলিয়ে গেল, শুধু তাদের দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ মিলেমিশে তৈরি করলো এক অন্য জগৎ, যেখানে কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, শুধু দুটো হৃদয় ধীরে ধীরে হারিয়ে গেল একে অপরের সুখের রাজ্যে। সকালের হালকা রোদ ছাদের পাথরে পড়ছিল, বাতাসের সামান্য ঠান্ডা আর পাখির ডাক মনে করাচ্ছিল দিনটা শুরু হয়েছে। ছাদের পাশে দুটো ছায়া দাঁড়িয়ে আছে, তুলি আর রাশেদ। তুলি, তুমি এমনটা কি করে করতে পারলে? এমন একটা জিনিস কখনো আশা করা যায়নি। তুলি চোখ নামিয়ে নিয়ে ভয় ভরা অল্প লাজুক স্বরে বলল, ভাইয়া আমার কিছু করার ছিল না। ঈশান এমন ভাবে কাছে এসেছিল, আমি চাইলেও ঠেকাতে পারছিলাম না। কাজটা তুমি মোটেও ঠিক করনি। সরি ভাইয়া, কিন্তু এতে মনে হয় না কোনো ক্ষতি হবে। না হলেই ভালো, কিন্তু মনে রাখো এটা শুধুই আমাদের মধ্যে, কেউ জানতে পারবে না। তুলির চোখে অদ্ভুত ভয় আর একটু লাস। তার শরীরে এখনও ঈশানের স্পর্শের আবেশ আছে, কিন্তু সে নিজেকে শক্ত করতে চাচ্ছে। ঠিক তখনই ছাদের দরজায় নরম ধাক্কা। ঈশান ধীরে গিয়ে এসে দাঁড়ালো, চোখ বড় করে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমরা এত সকালে কি কথা বলছো? তুলি হঠাৎ চমকে উঠল, লাল হয়ে গেল। রাশেদও হালকা চমকে পেল, কিন্তু দ্রুত হাসি দিয়ে বলল, তেমন কিছু না। তুলিকে বলছিলাম তোর মতো বেয়াদবটাকে সামলাতে পারছে নাকি। ভাই, আমি বেয়াদব না। এই কথার পরে তুলি ও রাশেদ হঠাৎ চুপ হয়ে গেল, মুখে অদ্ভুত হাসি, চোখে অর্ধ সত্য লুকানো রহস্য। দুজনেই জানে ঈশানের সামনে সব সরাসরি বলা ঠিক হবে না। তুলি অল্প হাসি, কিন্তু চোখে ভয় লুকিয়ে বলে, ভাইয়া আর আমি এমন কিছু বলছিলাম না, শুধু কিছু কথা। ঠিক আছে, আমি তো ভাবছিলাম কি গুরুত্বপূর্ণ কথা বলছিলে তোমরা। চোখ মুখ কেমন সিরিয়াল দেখাচ্ছিল। কথাগুলো শুনে রাশেদ আর তুলির মধ্যে একটি অদ্ভুত টানানের মুহূর্ত তৈরি হলো। মনে হচ্ছিল এই কথোপকথন শুধু সাধারণ দিন না, বরং এক গভীর গোপন রহস্যের সূচনা। দুপুরের হালকা রোদ, বাড়ির আঙিনায় মৃদু আলো পড়ছে। বাড়ির ভেতরে সবাই নাস্তা শেষে একটু বিশ্রাম নিচ্ছে। হঠাৎ তুলি ধীরে ধীরে ঈশানের মায়ের দিকে এগিয়ে বলল, মা আজকে আমি রান্না করি সবার জন্য। তুমি কি পারবে বৌমা এত রান্না করতে? চিন্তা করবেন না মা, আমি রান্না করব, আর আপু যদি একটু সাহায্য করে তবে আরো ভালো হবে।
ঠিক তখনই তুলির বোন মেহেজাবিন ঢুকে পড়ল, মুখে চোয়াল ভরা হাসি। হ্যাঁ মা, তুমি ঠিক বলছে। আজ আমরা দুজন রান্না করব, আপনি শুধু রেস্ট নিন। আচ্ছা, দেখছি কেমন রান্না হয়। তুলি, আমার হাতের রান্না তো তুমি কখনো খাওনি, আজ দেখি কেমন লাগে। নিশ্চয়ই মা, চেষ্টা করব, আপনিও খেয়ে মজা পাবেন। হ্যাঁ, আমি সাহায্য করব, দেখবে সবাই ভালো বলবে। রান্নাঘরের ধোঁয়া আর ঘ্রাণ ভরা করে উঠল। তুলি চুল বাঁধছে, পাখির মতো মৃদু হাসি, আর মেহেজাবিন পাশে ছোট ছোট সাহায্যের আঙুল তুলে দিচ্ছে। ঈশানের মা তাদের দিকে তাকিয়ে সন্তুষ্টির সঙ্গে মাথা নাড়লেন। হ্যাঁ, আজ আমি সবাইকে দেখাবো আমি শুধু বৌমা নই, আমি এই বাড়ির অংশ। আর ঈশান, তুমি যতই লুকাও না কেন, আজ তোমার চোখে আমি কৃতিত্ব দেখবে। দুপুরের সূর্য ধীরে ধীরে আঙিনায় নরম আলো ফেলে রান্নাঘর থেকে ভাব ছড়িয়ে আসছে। সবাই টেবিলে বসে খাবার শুরু করলো। প্রথমে কামড়ে নিল ঈশানের মা, চোখ বড় করে তাকালেন। এই বৌমা, রান্নাটা একদম চমৎকার। তুমি কি এত সুস্বাদু করতে পারলে? ধন্যবাদ মা, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। তুমি তো একদম অল স্কোয়ার, সত্যি সব দিক থেকে পারফেক্ট। হ্যাঁ, রাশেদ ঠিক বলেছে, রান্নার স্বাদ, ভাজা পোড়া সবই একদম সুন্দর। হ্যাঁ সত্যি, তুলির রান্না অনেক ভালো হয়েছে। দুপুরের প্রশংসার পর তুলি রান্নাঘর গুছিয়ে ঘরে আসলো। ঘরে ঢুকতেই দেখলো ঈশান বিছানায় মোবাইল হাতে বসে আছে, মুখটা কেমন যেন চিন্তিত। ঠিক তখনই মোবাইলটা আবার বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটাই নাম, নীলা। ঈশান প্রথমে মুখ কুঁচকিয়ে ফোনটা সাইলেন্ট করে রাখতে চাইলো, কিন্তু ফোন থামলো না। এবার দুবার তিনবার বারবার বেজে উঠছে। তুলি অবাক হয়ে, কার ফোন এতবার আসছে, ধরছো না কেন? কিছু না, অফিসের এক ফাইলের জন্য কল দিছে হয়তো। তুমি যাও, আমি আসছি। তুলি সন্দেহের চোখে তাকিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। আর বের হওয়ার সাথে সাথেই ঈশান গভীর নিঃশ্বাস নিয়ে ফোনটা রিসিভ করলো। জান, তুমি আমার ফোন ধরছো না কেন? আমি কি তোমার কিছু লাগি না? হ্যাঁ। না নীলা, তেমন কিছু না, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত? তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তুমি যদি আমার পাশে না থাকো, আমি আমি তো বাঁচবই না জান। তুমি এমন কথা বলছো কেন? এখন কথা বলার ঠিক সময় না। ঠিক সময় না মানে? তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? তুমি এখনই বের হও, আমি অপেক্ষা করছি। তুমি আসবে, না হলে আমি নিজেকে শেষ করে দিব জান। প্লিজ এসব বলো না। কোথায় আছো তুমি? আমি আসছি। তুমি কিছু করো না, শুধু অপেক্ষা করো। আমি জানতাম তুমি আসবে, তুমি আমাকে ভালোবাসো। দেরি করো না জান। ফোন কেটে গেল। ঈশান ফোনটা বুকের উপর চেপে ধরে বসে রইল, চোখের কোণে ভয়, মুখে আতঙ্ক। ঘরের দরজায় দাঁড়িয়ে সবকিছু খেয়াল করছিল তুলি। সে পুরো কথোপকথন না শুনলেও বুঝে গেল কোনো অদ্ভুত কিছু ঘটছে। তার মনে সন্দেহের কালো মেঘ, কিন্তু মুখে এক ফোঁটাও শব্দ নেই। তুলি নিজের মনে, কে এই নীলা, আর কেন ঈশান ওর জন্য এত ব্যাকুল? তুলির বুকের ভেতরে অস্থিরতা, আর ঈশানের মাথার উপর ঝড় আসন্ন, যার নাম নীলা। তুলি দুই হাতে ধোয়া ওঠা কফির কাপ নিয়ে ঘরে ঢুকলো। পর্দা হালকা নড়ছে, আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঈশান দ্রুত শার্টের বোতাম লাগাচ্ছে। চুল আঁচড়ানো, পারফিউমের হালকা গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। তুলি কফি এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, এই নাও কফি, তুমি কোথাও যাচ্ছ? ঈশান কাপটা হাতে নিল, কিন্তু চোখ অন্যদিকে সরিয়ে দ্রুত বলল, থ্যাঙ্কস, আমি একটু বের হচ্ছি। তুলি থমকে দাঁড়িয়ে নজর বুলালো মাথা থেকে পা পর্যন্ত। তার কণ্ঠে কেমন অদ্ভুত স্থিরতা। কোথায় যাচ্ছ? আরে কিছু না, বন্ধুদের সাথে একটু দেখা করতে যাচ্ছি। অনেক দিন হলো দেখা হয় না, সেই পুরনো গ্রুপের সবাই জড়ো হচ্ছে। বন্ধু নাকি সেই নীলা? আমার চোখের সামনে থেকেই তুমি আমাকে মিথ্যা বলতে শিখলে। ঠিক আছে ঈশান, খেলাটা এবার আমি দেখব। কিন্তু মুখে তুলি কিছুই প্রকাশ করলো না, বরং স্বাভাবিক গলায় বলল, আচ্ছা ঠিক আছে, যাও, বাইরে বৃষ্টি হতে পারে, সাবধানে যাবে। ঈশান এক মুহূর্তের জন্য তুলির চোখের দিকে তাকালো। সেখানে কোনো অভিমান নেই, নেই অভিযোগ, শুধু এক নিঃশব্দ স্থিরতা, যা ঈশানের হৃদয়ে অস্বস্তির ঢেউ তুলল। ঈশান তাড়াতাড়ি মুখ ফিরিয়ে ম্যানিব্যাগ তুলে নিয়ে বলল, লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। তুলি ধীরে ধীরে মাথা নাড়ল। দরজার বাহিরে পা বাড়িয়ে ঈশান চলে গেল। তার গাড়ির শব্দ মিলিয়ে যেতেই তুলি জানালার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। তুলির অন্তরে দৃঢ় কণ্ঠ প্রতিধ্বনি তুলল, আমি এই সত্য জানবই,
আমাকে ফাঁকি দিয়ে কেউ আমার জীবন থেকে তাকে কেড়ে নিতে পারবে না। ঈশান সন্ধ্যাবেলায় নিঃশব্দ রাস্তা ধরে চলে আসলো নীলের ফ্ল্যাটের দিকে। গাড়ি থামলো। সে ধীরে ধীরে দরজায় চাপ দিল। নীলা দরজা খুলতেই চোখের জল ধরে কাচ্ছে, যেন পুরো দিন চোখের জল ভরে গেছে। ঈশান, আমি আমি জানি না। ঈশান ছুটে এগিয়ে গেল, নীলাকে জড়িয়ে ধরলো, হাতে হালকা কম্পন, কণ্ঠে উদ্বেগ। কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে নীলা? ঈশান চোখে চিন্তার রেখা একটু দূরে সরিয়ে নীলার চোখের দিকে তাকালো। কেন, কি হয়েছে বলো? ঈশান, আমার মা মনে হয় আর বাঁচাতে পারবো না। আমি সাহায্য করতে পারছি না। আমার মায়ের মাথায় ডাক্তার বলেছে তার মাথায় টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। আমি কোথা থেকে আনবো? আমার কাছে তো এত টাকা নেই। মা মনে হয় মরে যাবে। ঈশানের মুখ কেমন চাপা চাপা, কপালের ভাঁজ। সে নীলার হাত ধরে ধীরে ধীরে বলল, দেখো নীলা, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি নিজের ভয়াবহ দুশ্চিন্তা করো না। কিন্তু তুমি এত টাকা কোথা থেকে আনবে? তোমার চিন্তার দরকার নেই, আমি ম্যানেজ করব, সব ঠিক হয়ে যাবে। নীলার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটল, মৃদু রহস্যময়, কিন্তু ঈশান সেটা বুঝতে পারল না। তার চোখে শুধু চিন্তা আর উদ্দীপনা। মনে মনে ভাবছে, যেভাবেই হোক নীলাকে সাহায্য করব, মা বাঁচবে। রাতে বাড়ি ফিরতেই ঈশান দেখলো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুলি। হালকা বাতাসে তুলির চুল উড়ছে, তার চোখে গভীর নীরবতা, ঠোঁটে স্থির রাগের রেখা। ঈশান নিঃশব্দে এগিয়ে গেল, পেছন থেকে তুলিকে জড়িয়ে ধরল। তার মুখ আস্তে আস্তে তুলির চুলে ডুবে গেল। হালকা চুমু দিয়ে বলল, তুলি, আমি এসেছি তোমার কাছে। তুমি যখন নীলাকে এতই ভালোবাসো তখন আমার কাছে এলে কেন ঈশান? ঈশান চমকে গেল, চুমু থেমে গেল, গলা আটকে এলো। কি, তুমি কি বলছো? ভুল বলছি না, তুমি তো নীলার কাছে গিয়েছিলে তাই না? অথচ আমাকে বললে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ। এত বড় মিথ্যা বললে কেন? শোনো তো ব্যাপারটা। না ঈশান, আমি তোমার কথা শুনতে চাই না। তুমি চাইলে আমাকে সোজা বলতে পারতে, মিথ্যা বললে কেন? তুলি রুমে ঢুকতে যাবে, ঠিক তখনই ঈশান তার হাত ধরে টেনে নিল নিজের কাছে। ঈশানের কণ্ঠ কাঁপা, তবু ধীর। ঠিক আছে, আমি মানছি আমি ভুল করেছি, আমি তোমাকে সব বলবো, কিন্তু তুমি রাগ করো না। আমি ধীরে ধীরে নিজেকে নীলার থেকে সরিয়ে নেব। প্লিজ তুলি, আমাকে সুযোগ দাও। নীলার মতো একটা স্বার্থপর খারাপ লোভী মেয়ের জন্য তুমি আমাকে ছলনা করো? তোমার কি একটুও বোধ নেই ঈশান? তুমি কি চোখে দেখতে পাও না? খবরদার, নীলাকে খারাপ মেয়ে বলবে না, ও অনেক ভালো মেয়ে, ও আমাকে মন থেকে ভালোবাসে। তুমি যা বলছো সব ভুল। নীলা তোমাকে ভালোবাসে না ঈশান, ও শুধু তোমাকে ব্যবহার করছে। তুমি যেদিন ওকে টাকা দিতে পারবে না সেদিন দেখবে ও তোমার ফোনও ধরবে না। তুমি আজও বোঝো না, কিন্তু বুঝবে খুব তাড়াতাড়ি। তুমি ওর বিরুদ্ধে একটাও কথা বলবে না তুলি, ওর উপর আমার বিশ্বাস আছে। ঠিক আছে, বিশ্বাস রেখো, কিন্তু যে বিশ্বাসের মূল্য ছলনা আছে, তা ভেঙে পড়তে সময় লাগে না। যখন ভেঙে যাবে তখন পাশে আমি থাকবো না। ঈশান হতভাগ। দুজনের চোখে চোখ রেখে কিছু মুহূর্ত থেমে থাকে নিঃশব্দে। বাতাসে কম্পন, চোখে আগুন, হৃদয়ে ঝড়ের পূর্বাভাস। রাত বেশ গভীর, চারপাশে নিস্তব্ধ। ঘরে ঈশান গভীর ঘুমে ডুবে আছে। তুলি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আলতো পায়ে হাঁটতে হাঁটতে ঘরের দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো। মৃদু বাতাস বইছে ছাদের উপরে, আকাশে কেবল চাঁদের ফ্যাকাশে আলো। তুলির সিঁড়ি বেয়ে ছাদে উঠতেই দেখলো ওখানে আগেই দাঁড়িয়ে আছে রাশেদ, ঈশানের বড় ভাই। তার চোখে অদ্ভুত গভীরতা, কপালে চিন্তার ভাস। তুলির সামনে যেতেই রাশেদ ফিসফিসিয়ে বলল, কাজ কতদূর হলো তুলি? শেষের দিক ভাইয়া, খুব বেশি সময় লাগবে না, সবকিছু প্রায় তৈরি। ঈশান তো কোনো বিপদে পড়বে না তো? তুমি নিশ্চিত তো সবকিছু ঠিক আছে? এই কথায় তুলির চোখে এক ঝিলিক জ্বলে উঠল। তার কণ্ঠ শান্ত অথচ ধীর বিশ্বাস। আপনি নিশ্চিত থাকুন ভাইয়া, আমি ঈশানের কোনো বিপদ হতে দেব না। আমি তো আপনাকে কথা দিয়েছি, ঈশান ভালো থাকবে, সুস্থ থাকবে, তার কোনো ক্ষতি আমি হতে দেব না, যত বড়ই ঝড় আসুক না কেন। রাশেদ কিছুক্ষণ নীরব রইল। চাঁদের আলো পড়ছে দুজনের মুখে, একদিকে দায়িত্ব, অন্যদিকে লুকানো সত্যের ভার। কিছু দূরে রাতের অন্ধকারে ভেসে এলো কুকুরের ডাক।
যেন সেই অদৃশ্য রহস্যকে আরো গভীর করে তুলল। তুলি, আমি জানি তোমার উপর ভরসা করা যায়। তুমি ঈশানের যাই করো না কেন, তার শেষটা যেন ভালো হয়। ও যেন সত্য জানতে পেরে ধ্বংস না হয়ে যায়। সত্য সামনে আসবেই ভাইয়া, তবে সেই সত্যের ধাক্কা যেন ও সহ্য করতে পারে, সেই প্রস্তুতি ওকেও নিতে হবে। আমি শুধু ওকে ধ্বংস থেকে বাঁচিয়ে রাখার লড়াইটা করছি। আল্লাহ ভরসা। রাত যতই গভীর হোক, ভোর হবেই, কিন্তু এই ভোরে আলো নামার আগে অন্ধকার সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। এই বলে তুলি ধীরে সিঁড়ি ধরে নিচে নেমে গেল। রাশেদ সেই অন্ধকার ছাদে দাঁড়িয়ে রইল, চোখে উদ্বেগ, মনে এক অদ্ভুত যুদ্ধের পূর্বাভাস। তুলি ছাদ থেকে নিচে নামছিল ভারী পায়। রাতের নিস্তব্ধতা যেন তার পোশাকের আঁচলে জড়িয়ে আছে। দরজাটা আস্তে করে খুলে ঘরে ঢুকতেই সে চমকে উঠল। ঈশান জেগে বিছানায় বসে আছে, চোখে গাঢ় প্রশ্ন আর মুখে কঠোরতা। ঈশান ঠান্ডা গলায় বলল, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? আমি সেসব তোমাকে বলতে বাধ্য নই। অবশ্যই বাধ্য, কারণ তুমি আমার স্ত্রী। তুলি হঠাৎ হেসে ফেলল। সেই হাসি ছিল বেদনার, বিদ্রুপের আর গভীরে লুকানো রহস্যের। স্ত্রী? তুমি আমাকে স্ত্রী মানো? যার চোখে প্রেমিকা বড়, যার চোখে অন্য কারো জায়গা এত গুরুত্বপূর্ণ, তার মুখে স্ত্রী শব্দ মানায় না ঈশান। একদম কথা ঘোরাবে না। আমি জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে, তুমি বলো। আমি প্রয়োজন বোধ করছি না তোমাকে জানাতে। আমার যা করা দরকার আমি করব। এই বলে সে বিছানার অন্য পাশে যেতেই ঝড়ের মতো উঠে এলো ঈশান। একটা টান তাকে নিজের বুকে টেনে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চুমো নয়, আবেগ নয়, এটা ছিল দাবি, অভিমান আর ক্রোধে মিশে থাকা এক অগ্নিঝরা স্পর্শ। সে কামড়ে কামড়ে কিস করতে থাকলো। তুলি ধাক্কা মেরে তাকে সরিয়ে দিল। তার বুক ওঠানামা করছে, কণ্ঠে কড়া রাগ। তোমার এসব জানার দরকার নেই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আমার সাথে একদম জোর জবরদস্তি করবে না। এই বলে সে বিছানার অন্য প্রান্তে গিয়ে শুয়ে পড়ল। ঈশানের রাগ তখন চরমে। সে আবার এগিয়ে এসে তুলির শরীর টেনে নিজের পাশে আনলো, পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুলির নিঃশ্বাস কেঁপে উঠল, কিন্তু সে নির্লিপ্ত সুরে বলল, ছাড়ো আমাকে। না, ছাড়বো না, কারণ যতবার তুমি দূরে সরে যাও আমি ততবার বুঝি তুমি আমার কতটা কাছের। তুমি যেখানেই যাও না কেন, আমার বুকের ভেতর থেকে বের হওয়ার জায়গা তুমি কখনোই পাবে না। তুলির চোখ বন্ধ করে নিল। আবেগের ঢেউ তার ভেতরে উঠছে, কিন্তু সে কঠিনভাবে তা গিলে ফেলল। ঈশান, এসব আবেগ দেখানোর অভিনয় আমার সামনে করো না। তুমি যা বলছো তা শুধু কথায়, কাজে নয়। ঈশান তার চুল সরিয়ে গলা ছুঁয়ে দিল, কণ্ঠ এবার নরম কাপা। যদি আমার কথা অভিনয় হতো তাহলে এখনো তোমাকে জড়িয়ে রাখতাম না। আমি রাগ করি কারণ তুমি আমার, আমি চিৎকার করি কারণ তোমাকে হারানোর ভয় পাই। তুলির বুক ধরপড় করে উঠল। সে কিছু বলার আগে ঈশান আবার মাথা তার কাঁধে রাখল। তুমি কোথায় গিয়েছিলে আমি জানতে চাই, শুধু সন্দেহের জন্য নয়। তোমার দায়িত্ব আমার, তুমি ঠিক আছো কিনা জানার অধিকার আমার আছে। তুলির চোখে হালকা জল চিকচিক করে উঠল। সে সেটা গোপন রাখতেই মুখ ফিরিয়ে নিল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, আমি ভালো আছি, তুমি ছেড়ে দাও আমাকে। না, আমি ছেড়ে দিতে পারবো না, কারণ তুমি যত দূরে যাবে আমি তত গভীরভাবে তোমাকে টেনে নেব। আমার রাগ, আমার প্রেম, আমার অধিকার সব তোমাকে ঘিরেই। তুলি বিছানার একপাশে মুখ ফিরিয়ে শুয়েছিল। ঈশান ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে পাশে বসল। ঈশানের গলা ভারী কণ্ঠ, তুমি কি আমাকে একটু বুঝতে চাও না তুলি? বুঝতে চাইলে মানুষ মিথ্যা বলে না। আমার প্রাপ্য সম্মানের জায়গাটায় তুমি অন্য কাউকে জায়গা দিয়ে দিলে। ঈশান গভীর শ্বাস ফেলল, আস্তে করে হাত বাড়িয়ে তুলি চুল সরিয়ে দিল। তুমি যতই রাগ করো না কেন, আমি আজ তোমাকে বুঝিয়েই ছাড়বো তুমি আমার কি। তুলির বুকের ভেতর হালকা কেঁপে উঠল, তবুও সে নিজেকে শক্ত করে রাখলো। অনুগ্রহ করে দূরে থাকো। তোমার স্পর্শে আমি দুর্বল হয়ে পড়তে চাই না। তুমি দুর্বল হচ্ছ বলেই তো বুঝি এই হৃদয়টা শুধু আমার জন্যই ধুকপুক করে। তুলির গাল লাল হয়ে উঠল। সে উঠে বসতে গেল, কিন্তু ঈশান তার হাত ধরে টেনে কাছে নিয়ে নরম অথচ ধীর কণ্ঠে বলল, রাগ করো, চিৎকার করো, কিন্তু আমাকে ফেলে দূরে যেও না। আমি তোমার জীবনে শুধু একজন বিপ্লব হয়ে থাকতে পারবো না ঈশান। ঈশান এবার কোনো কথা না বলে তার মাথাটা নিজের বুকে জড়িয়ে নিল। আমি বদলাচ্ছি তুলি, শুধু তোমার জন্য আমাকে আরেকটু সময় দাও।
তুলির চোখ বন্ধ হয়ে গেল। তার অভিমান গলে যায়নি, তবু সেই বুকের আরামটা যেন আবার তাকে নিরাপত্তা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ নীরবতা ভর করেছিল ঘরে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা চাঁদের আলো এসে পড়ছে বিছানায়। তুলির মুখে সেই আলো এক অদ্ভুত কোমলতা ফুটে উঠেছে। ঈশান ধীরে ধীরে তার পাশে এসে বসলো। তার চোখে আর রাগ নেই, শুধু গভীর অনুনয়। ঈশান আস্তে বলল, তুমি যে রাগ করেছিলে সেটা আমার কষ্টের কারণ, কিন্তু তুমি যখন নরম হলে বুঝলাম তোমার হৃদয়টা এখনো আমারই জন্য ধুকপুক করছে। তুলির বুক ধক করে উঠল। সে চোখ ফিরিয়ে নিলেও তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। কিছু বলার আগে ঈশান তার দু হাত আলতো করে ধরে নিচের দিকে টেনে নিল। তুলির শরীর কেঁপে উঠল, কিন্তু সে এবার বাধা দিল না। ঈশান আর কোনো কথা না বলে ধীরে ধীরে তার ঠোঁট তুলির ঠোঁটে ছুঁয়ে দিল। প্রথমে খুব নরম স্পর্শ, যেন ক্ষমা চাওয়ার ভাষা। তারপর ধীরে ধীরে সেই স্পর্শ গভীর হতে লাগলো। তুলির চোখ বুজে এলো। তার বুকে অভিমান গলে গিয়ে যেন উষ্ণ ভালোবাসার স্রোতে মিশে গেল। তুলির ভেতরটা ফিস ফিস করে উঠল। কেন এই মানুষটার স্পর্শে এত শান্তি লাগে? কেন ও ছাড়া আর কিছু বুঝতে পারি না। ঈশান তুলির কপালে গালে আলতো চুমু রেখে বলল, তুমি আমার সব কিছু তুলি, আমি ভুল করেছি, কিন্তু তোমায় হারানোর ভয়ে প্রতিটা মুহূর্ত পড়ছি। তুলির গলায় জমে থাকা অভিমানের বাঁধ ভেঙে গেল। সে ধীরে ধীরে ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলে ফিস ফিস করে বলল, আমি আর রাগ করে থাকতে চাই না। তুমি শুধু আমাকে আশ্বাস দাও আর কোনো দিন মিথ্যা বলবে না। ঈশান গভীরভাবে তাকে জড়িয়ে ধরে বলল, ঠোঁটে কিস করে বলল, শপথ নিচ্ছি তুমি আমার চোখের পানি, আমার নিঃশ্বাসের শব্দ, তুমি ছাড়া আমি কিছুই নই। তুলি এবার নিজেই ঈশানের হাত ধরে কাছে টেনে নিল। দুজনের মাঝে দূরত্ব যতটা ছিল সব কিছু ভেঙে একাকার হয়ে যেতে লাগলো। বাহিরের বাতাসে দোল খাচ্ছে পদ্মা, ভেতর শুধু দুটো হৃদয়ের শব্দ। রাতটা যেন থেমে গেল শুধু তাদের জন্যই। সকালটা ছিল অস্থির। ঈশান উঠে রাস্তা ধরলো, হাতে মোটা একটা লাগেজটি কাঁধ হলো না। দু হাত কাঁধে টেনে উঠিয়ে নিয়ে চলছিল। ভেতরে 20 লক্ষ টাকার নোট গোছানো। মনে এক অদ্ভুত ব্যথা, চিন্তা, তবু সমস্যা মেটাবার অটল সংকল্প। নীলা অফিস কক্ষের সামনে এসে দাঁড়ালো, চোখে অস্থিরতা, হাতে ছোট্ট ব্যাগ। ঈশান ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, নীলা, এখানে টাকা আছে, নাও। মায়ের অপারেশন। সোনা, আমার জন্য অনেক কষ্ট করছো, কিন্তু দেখো সব ঠিক হয়ে যাবে। ঈশান লাগেজ খুলে টাকাগুলো বের করে শিথিল গলায় এগিয়ে দিল। নাও, দাও। ওষুধ আর ডাক্তারের বিল করে দিও। ঠিক সেই মুহূর্তে হঠাৎ চারপাশে ছোট্ট একটা ছায়া ঘিরে উঠল। সবাই উঠে বেঘুরে উপস্থিত ছিল। ঈশানের ভাই রাশেদ, তুলি আর কয়েকজন লোক। বাতাসে যেন ধোয়ার মতো নীরব উত্তেজনা। ঈশান চমকে পিছনে দাঁড়ালো। এ কি, তোমরা এখানে কেমন করে? কি ব্যাপার? রাশেদ ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে সে গভীরতা, কোনো মিথ্যে হাসি নেই। ঠোঁট ধরে বলল, আমরা নীলাকে গ্রেপ্তার করতে এসেছি। নীলাকে দেখে ঈশানের চোখ কেমন অবাক, কটূক্তি আর ভয় সব মিশে গেল। সে বলল, গ্রেফতার? তোমরা কি পুলিশ নাকি গ্রেফতার করবে? আমরা পুলিশ নই, আমরা সিআইডি অফিসার। এই কথাটা সূর্যের মতো ঝপ করে ঈশানের মনে গিয়ে লাগলো। মনটা কাঁপলো। কিছু একটা ঠিকঠাক নয় কি? মনে মনে ভাবতে লাগলো। নীলার দিকে তাকিয়ে তার বিশ্বাস টুকরো টুকরো করে ছিটকে যাচ্ছে। রাশেদ গোচামিল করে বলল, নীলা এক সুচিহ্নিত চোরা কারবারি। সে স্মাগলিং করে, বিদেশিদের অজান্তে চোরা কারবারে লিপ্ত, সাধারণ ছেলেদের ফাঁদে ফেলেছে, তাদের টাকা হাতিয়ে নিচ্ছে। তুমিও তার এক শিকার। আজ যে টাকা তোমার হাত থেকে নিল সেটা গুমরা করে নিয়েছে। তার রেকর্ড আমাদের কাছে আছে। নীলা প্রথমে তালগোল করে চুপ করে রইল। চোখে কিছু লজ্জা, কিছু রাগ, কিছু ধোয়া, সব মিলে উঠল, সব মিশে উঠল। ঈশান তার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সঙ্গে এমন করছো? নীলা পেছনে হাঁটতে চাইলো, কিন্তু তুলি ঠেলে এগিয়ে এসে তাকে ধরে ফেললো। দু হাতে নীরবে আঁট লাগিয়ে ধরে রাখলো। নীলাকে ছাড়িয়ে পালিয়ে যেতে চাইলো। তাৎক্ষণিকভাবে তুলি 4টা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। চোখের সামনে হালকা লাল দাগ উঠে এলো। নীলা চমকে উঠলো, কান্না ছড়ালো, কিন্তু তুলি এই নত মুখ করে কথা বলল, কণ্ঠে আগুন। অনেক ঘুরিয়েছিস আমাদের নীলা, আমাদের সমীচীন লোককে বোকা বানিয়েছিস। এখন দেখ জেলে গিয়ে কেমন লাগে। রাশেদ ধীরে ধীরে লাগেজটা খুলে টাকাগুলো দেখলো, তারপর ঈশানের দিকে মৃদু অদ্ভুত দৃষ্টিতে বলল, সব তথ্য কাগজে আছে, আমরা তোমার নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু যারা প্রতারিত করেছে তাদেরও আইনের চোখে দাঁড়াতে হবে। তুমি চাইলে এতে সাক্ষ্য দিও,
ঈশান। নীলা আর চুপ নেই, কে যেন তার ভেতরে সব নাটক ছড়িয়ে দিয়েছে। সে কেঁদে কেঁদে বলল, আমি আমি এটা করিনি। আমি মাকে বাঁচাতে চেয়েছিলাম। তোমার বাঁচানোর জন্য অনেক মানুষকে ভাঙচুর করেছে, আজকে সব কিছুর হিসেব বকতে হবে। মানুষের চারপাশে ডাইরেসন্ট ক্রস মোরমোস কিছু লোক ফোনে কথা বলছে। কেউ কেউ কড়া দৃষ্টিতে নীলাকে দেখছে। রাশেদ এক সাইডে গিয়ে ফোন করে। আজই লোক পাঠান, এটা আমাদের কেস। ঈশানের মনে অদ্ভুত কাটা লাগলো, বিশ্বাস আর বাস্তবের মধ্যকার ফাটল। সে নীরবে দাঁড়িয়ে থাকার বদলে কণ্ঠে কেঁপে বলল, নীলা, তুমি সত্যি কি করেছো? আমার কথা শুনো, আমি তোমাকে সব বলবো। কোনো বিশুদ্ধ ব্যাখ্যা নেই। আগে তুই মানুষের মন ভেঙে দিয়েছিস, এখন বিচার হবে। কথা শেষ হতেই সবার মধ্যে একটা নীরবতা নেমে এলো। পুলিশের সাদা পোশাক নয়, কিন্তু রাশেদের দল, তুলি আর কিছু পরিচিত মুখ মিলে সবকিছু ব্যবস্থা করে রেখেছে। নীলার মোবাইল থেকে প্রমাণ, মেসেজ আর ছবিগুলো সামনে রাখা হলো। ঈশান চোখ ফেলে দেখল তুলির হাতে তোলা ছবি, নীলার পরিচিত বিদেশি কন্ট্রাক্ট আর অনেক বিশেষ নথি। রাশেদ ঠান্ডা কণ্ঠে বলল, নীলা, নাটক করো না। আমাদের দেশে কেউ অপরাধ করে মৌকুফ থাকবে না। আজকে তুমি জেলে যাবে, তারপর দেখা যাবে তোমার কথার মায়া প্রেম কার কপালে থাকলো। পুলিশের গাড়ি সাইলেন্ট বাজিয়ে সামনে থেকে নীলাকে নিয়ে এগিয়ে গেল। চারিদিকে মানুষ এখনো হতভাগ। ঈশান যেন নিজের জায়গায় দাঁড়িয়েও দাঁড়াতে পারছে না, মাথা নিচু হয়ে আছে, মুখ শূন্য। রাশেদ ধীরে ধীরে ঈশানের সামনে এসে দাঁড়ালো, কণ্ঠে গভীর ক্লান্তি অথচ দায়িত্ববোধের স্থিরতা। ঈশান, তোর লাইফ হুমকির মুখে ছিল, তুই জানিস না? নীলা শুধু তোকে প্রতারণা করেনি, ওর বসের টার্গেট ছিল তোর ফ্যামিলি, তোর উপর দিয়ে টাকা পাচার আর তথ্য বের করা। আমরা সকালে নীলার বসকে ধরেছি, ও সবকিছু কনফেস করছে। ঈশান ধীরে ধীরে মুখ তুলল, চোখে ভয়, অবিশ্বাস আর অসহায় রাগ। মানে তাহলে আমি সবসময় একটা ফাঁদের মধ্যে ছিলাম? রাশেদ একটু এগিয়ে এসে ঈশানের কাঁধে হাত রাখলো। হ্যাঁ, আমরা যখন বুঝলাম নীলা তোকে জিম্মি করে, মানসিকভাবে আটকে রেখে টাকা লুটার প্ল্যান করছে, তখনই আমরা প্ল্যান করি তোকে সুরক্ষিত রাখতে হবে। আর সেই সুরক্ষা দিতে পারবে একমাত্র আমাদের বিশ্বাসের মানুষ, তুলি। ঈশান এক ঝটকায় রাশেদের হাত ছেড়ে ফেলল। অভিমানের আগুন তার গলা কাঁপছে। তাই বলে বিয়েটাও তাহলে একটা সাজানো নাটক ছিল? আমার সঙ্গে কেউ সত্যি ছিল না? ঠিক সেই সময় তুলে নীরবে এগিয়ে এলো, মুখে অপরাধ বোধ আর শান্ত গাম্ভীর্যের মিশ্রণ। ঈশান তাকালো ওর দিকে, চোখে আতঙ্ক আর বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা। তুলি, তুমি তাহলে কখনো আমাকে ভালোবাসোনি? সবই ছিল একটা নাটক। আমার কাছাকাছি আসা, আমাকে ছুঁয়ে ভালোবাসার কথা বলা, সব ছিল মিশন। ঈশান, কিন্তু ঈশান তাকে কথা শেষ করতে দিল না। সে একটা তীব্র কণ্ঠে বলে উঠল, কথা বলো না। আমার জীবন, আমার অনুভূতি, আমার সব কিছু নিয়ে তোমরা প্ল্যান করছিলে। আমি তোমাদের কাছে কি একটা খেলনা ছিলাম? না ঈশান, এটা খেলা ছিল না। তোর সেফটি ছিল আমাদের প্রথম দায়িত্ব। তুই যদি নীলার ফাঁদে বেশি আটকে পড়িস, তোর জীবন ধ্বংস হয়ে যেত। তুই হয়তো আজ বেঁচেও থাকবি না। তাহলে তুমি আমাকে বিয়ে করেছো ভালোবাসার জন্য নয়, দায়িত্বের জন্য। প্রথমে এটা ছিল দায়িত্ব। সত্যি বলতে তোমায় বাঁচানোর জন্যই তোমার জীবনে এসেছিলাম, কিন্তু সময়ের সঙ্গে তোমায় ভালোবেসে ফেলেছি। আমি চাইলেও সেটা আটকাতে পারিনি। ভালোবেসেছো? আমার কাছে ভালোবাসা মানে স্বচ্ছতা, সত্য। তুমি কি একবারও সত্য বলেছো? তুমি তো শুধু একজন অফিসার ছিলে, যার কাজ ছিল আমাকে পাহারা দেওয়া। তুলির চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে ধীরে বলল, আমি বুঝি না কিভাবে বলবো, কারণ সত্য বললে তুমি ক্ষেপে যেতে। তুমি তখন রেডি ছিলে না সত্য মেনে নিতে। আমি তোমাকে হারাতে চাইনি, তোমাকে রক্ষা করতে চেয়েছি। তুমি আমাকে রক্ষা করনি, আমাকে অন্ধকারে রেখেছো। তুমি আমাকে কখনো নিজের বলে মানোনি। ঈশান, তুলি তোর জন্য নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছে। তুই দেখলি তো আজকের দিনটা আসার আগে ও কতটা রিস্ক নিয়েছে। এই মিশনে ওর পদোন্নতি থেকে জীবন পর্যন্ত সবকিছু ঝুঁকিতে ছিল। আর সবচেয়ে বড় কথা, ও তোকে বিশ্বাস করেছিল বলেই তো তোর স্ত্রী হতে চেয়েছিল। মিথ্যা, সব মিথ্যা। আমার কাছে আজ যা দাঁড়িয়ে আছে তা একটা সাজানো নাটকের স্টেজ। যদি তুমি বিশ্বাস না করো, তাহলে আজ আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমাকে যেটা তুমি মনে করো সেটা বলো, আমি কোনো উত্তর দেব না, শুধু শুনবো। তুমি আমাকে ভরসা করতে দিতে পারতে। আমি যদি সত্যি জানতাম, আমি খুশি মনে সাইডে দাঁড়াতাম। কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমার কাছে
তুমি আর স্ত্রী নও, তুমি কেবল একজন অফিসার যিনি মিশনের জন্য আমাকে ব্যবহার করেছেন। তুলি ভেঙে পড়ল, চোখের জল আটকাতে পারল না। সে নিচু মাথায় শুধু একটাই কথা বলল, আমি তোমার পাশে ছিলাম দায়িত্বে, কিন্তু হৃদয়ে ছিলাম ভালোবাসায়। যেদিন তুমি চাইবে না আমি তোমার পাশে থাকি, আমি সেদিন চলে যাব। কিন্তু আমি জানি আজ আমি তোমাকে বাঁচিয়েছি, আর এটা করতে পেরে আমি গর্বিত। কাজ শেষ, কিন্তু সম্পর্কের যুদ্ধ এখন শুরু হলো। ঈশান স্থির চোখে তাকিয়ে রইল তুলির দিকে। আজ তার চোখে শুধুই প্রশ্ন, ভালোবাসা সত্যি ছিল নাকি সবই ছিল একটি পরিকল্পিত ছলনা। তুলিরা অনেক আগেই বাড়িতে চলে এসেছে। রাতে বাড়ির দরজা আস্তে ঠেলে ভেতরে ঢুকলো ঈশান। সারা পথ জুড়ে তার মুখে ছিল নীরব শান্তির মুখোশ, কিন্তু চোখের গভীরে যেন ঝড় বইছে। তুলি দৌড়ে এসে দরজার কাছে দাঁড়ালো, মুখে হাসি, চোখে ভয় আর অস্থিরতা। এসেছো? একটু বসো, আমি পানি এনে দিচ্ছি। কোনো উত্তর না দিয়ে ঈশান পাশ কাটিয়ে ভেতরের রুমে চলে গেল। তার মুখের অভিব্যক্তি এতটাই ঠান্ডা যে তুলির বুকের ভেতর ধক করে উঠল। তুলি আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলল, তোমার সাথে আমার একটু কথা ছিল। ঈশান যেন শুনতেই পেল না। হাতের ঘড়ি খুলে টেবিলে রাখলো, তারপর শার্টটা আলমারিতে রেখে চুপচাপ বসে পড়ল চেয়ারে। তুলির বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন গলায় আটকে গেল। আমি জানি তুমি রাগ করেছো, কিন্তু প্লিজ আমার কথা একটু শোনো। কথা? কোন কথা তুলি? নাটকের ডায়লগ নাকি অসত্য আশ্বাস? আজ আর অভিনয় করবে না প্লিজ, আমি ক্লান্ত। তুলির চোখ মুহূর্তেই ভিজে গেল, তবু সে এগিয়ে এলো, ধীরে ঈশানের সামনে হাঁটু গেড়ে বসলো। অভিনয় ছিল না ঈশান, তোমাকে বাঁচানোর দায়িত্ব ছিল আমার, কিন্তু তার মানে এই না আমি। প্লিজ, এখন এসব ভালোবাসা প্রেমের ডায়লগ বলে আমাকে ছোট করতে আসো না। তুমি আমাকে কখনোই চাওনি তুলি। আমি ছিলাম শুধু একটি কেস, একটি মিশন, তাই তো? যদি বলি মিশনের মাঝেই তুমি আমার মিশন হয়ে গেলে, যদি বলি তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিদিন ঘুমাতে দিত না। ঈশান কঠিন মুখে হাত ছুঁয়ে ফেলল। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে সেই জল নিঃশব্দে লুকিয়ে রাখলো। এত সুন্দর সুন্দর মিথ্যা তুমি বলো কিভাবে? অভিনয়ের জন্যই কি তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে আমি তোমার বউ? আমি এখনো বলছি আমি তোমার বউ, শুধু আইনের নয়, হৃদয়েও। আইনের বউ, হৃদয়ের নয় তুলি, কারণ তোমার হৃদয় তো ছিল পুলিশের কাছে। তোমার ডিউটি শেষ, এবার তুমি ফ্রি। আমি আর তোমার কোনো দরকার নেই, চলে যাও। এই কথাটা শুনে তুলি ভেঙে পড়ল ভেতর থেকে, কিন্তু চোখে জল ফেলল না। দাঁড়িয়ে এসে ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, তুমি চাইলে সারা জীবন আমার মুখের দিকে না তাকিয়ে থাকতে পারো, কিন্তু আমি তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি আমাকে বিশ্বাস করো। কারণ এইবার আমি কোনো অফিসার হিসাবে না, একজন স্ত্রী হিসেবে যুদ্ধ করব। তোমার রাগের বিরুদ্ধে, তোমার অভিমানের বিরুদ্ধে, এবং প্রমাণ না করা পর্যন্ত সরে দাঁড়াবো না যে আমি শুধু দায়িত্বে নয়, অনুভূতিতে তোমার। ঈশান কিছু বলল না, চুপচাপ উঠে গিয়ে জানলার পাশে দাঁড়ালো। বাহিরে মৃদু বাতাস বইছে, কিন্তু ওদের রুমে নীরবতা ঝড়। তুলির চোখ আর জেদে চকচক করছে, তার ঠোঁটের কোণে জন্ম নিচ্ছে এক অটল প্রতিজ্ঞা। এবার আমি তোমাকে পুলিশি শক্তিতে নয়, ভালোবাসার শক্তিতে জিতবো ঈশান, তুমি চাইলেও পালাতে পারবে না। তুলি আজ যেন রূপের এক অদেখা অধ্যায় হয়ে উঠেছে। গভীর লাল রঙের শাড়ি, কপালের মাঝখানে টিপ, গলায় হালকা নেকলেস আর কানে ছোট্ট ছোট্ট দুল, কিন্তু সবচেয়ে বেশি আলাদা ছিল তার চোখ দুটি। অচেনা কমলতায় ভরা, যেন আজ কোনো যুদ্ধ করতে নয়, শুধু ভালোবাসার কাছে আত্মসমর্পণ করাতে এসেছে। ড্রেসিং টেবিলের সামনে বসে ধীরে ধীরে ঠোঁটে লিপস্টিক তুলল, প্রতিটি ছোঁয়াতে যেন লিখে দিল একটাই কথা, আজকে তোমাকে হার মানতেই হবে ঈশান। মৃদু আওয়াজে কাচের দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে ঈশান তাকিয়ে দেখলো তুলিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হৃদস্পন্দন যেন মাথার মধ্যে চলে এলো। চোখ সরিয়ে নিল সাথে সাথে, কারণ সে জানে একবার যদি চোখ আটকায় তবে আর কখনো নিজের অভিমানকে ধরে রাখতে পারবে না। তুলির পায়ের নুপুরের টুংটাং শব্দে যেন পুরো ঘরটাই জেগে উঠল। তুলি ধীরে ধীরে এসে বিছানার পাশে বসলো। ঈশান পলক না ফেলে ছাদের দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর সবকিছু অপ্রাসঙ্গিক। আমাকে একবার দেখো না, আমি এত সাজলাম কার জন্য? তুমি না তাকালে আমি অভিমান করব। অভিনয় এখনো শেষ হয়নি। যদি এটা অভিনয় হয়, তবে আমি চাই এই অভিনয়ের মঞ্চে সারা জীবন তোমার বউ হয়ে সাজতে থাকি। ঈশান কঠিন করে চোখ
বন্ধ করলো, কিন্তু তার বুকের ধুকপুক শব্দ বেড়ে যাচ্ছে। তুলির আঙুল ছুঁয়ে গেল তার গলা, ধীরে ধীরে থুতনি ধরে উপরে তুলল। একবার তাকাও না আমার চোখে, দেখতে পাবে এখানে কোনো ডিউটির নির্দেশ নেই, কোনো রিপোর্ট নেই, এখানে শুধু তুমি আছো আর তোমাকে হারানোর ভয়। ঈশান চোখ খুলল। ঠিক সেই মুহূর্তে শাড়ির আঁচল হালকা পিছলে পড়ল তুলির কাঁধ থেকে। নরম উষ্ণ গায়ের রং চোখে পড়তে ঈশানের নিঃশ্বাস আটকে গেল। মনের সমস্ত কষ্ট যেন এক মুহূর্তে মিলিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে জোর করে নিজেকে পিছিয়ে সরিয়ে নিল। প্লিজ দূরে থাকো, আমার দুর্বলতা নিয়ে খেলো না। দুর্বলতা নয়, এটা তোমার ভালোবাসা। আমি এসেছি সেই ভালোবাসাতে ভিজে যেতে, অভিমানের ধুলো মুছে দিতে। তার চুলের গন্ধে ঈশানার চোখ অন্ধকার হয়ে গেল। তার সমস্ত রাগ, ক্ষোভ, যন্ত্রণার দেওয়াল ধীরে ধীরে গলে যেতে লাগলো। যদি আমার সাজ পছন্দ হয়ে থাকে তবে চোখে বলো, আর যদি রাগ থাকে তবে এই বুকের কাছে এসে ভেঙে কেঁদে নাও। আমি আছি শুধুই তোমার জন্য। ঈশানা সহ্য করতে না পেরে হঠাৎ উঠে দাঁড়ালো, জানালার দিকে এগিয়ে গেল। কাচের ওপাশে রাতের অন্ধকার, কিন্তু ভেতরে চলছে এক দহন। আমি তোমাকে বিশ্বাস করতে চাই তুলি, কিন্তু আমার ভয় হয় যদি সব মিথ্যা হয়। তুলি পেছন থেকে এসে তার পিঠে হাত রাখলো, তারপর সে হাত বুকে এনে রাখলো। এটা যদি মিথ্যা হয় তবে তোমার বুকে ধুকপুক করার হৃদয়ও মিথ্যা। তুমি কি বিশ্বাস করো তোমার নিজের হৃদয়কে? ঈশান কিছু বলতে পারল না। তার শরীর স্থির, কিন্তু মনের ভেতর চলতে থাকা ঝড় আজ ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। তুলে ধীরে ধীরে ঈশানের কাছে এগিয়ে এসে তার মুখে দুই পাশ ধরে রাখলো। চোখে ছিল গভীর অনুরাগ আর শান্ত এক মমতার স্রোত, যেন সেই স্পর্শে ঈশানের বুকের গভীরে জমে থাকা রাগ, কষ্ট সব আস্তে আস্তে গলে যাচ্ছে। তুলি কিছু না বলে সরাসরি তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কাঁপতে থাকা দুজন নিঃশ্বাস মিশে গেল একই স্রোতে। ঈশান প্রথমে নিজেকে সামলে রাখতে চাইল, কিন্তু তুলির ঠোঁটের সে স্পর্শে তার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল মুহূর্তেই। তুলি দু হাত দিয়ে ঈশানের ঘাড় জড়িয়ে নিয়ে আরো কাছে টেনে নিল। ঈশান অনুভব করলো তার ভেতরে যেন তুফান উঠছে, হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। হঠাৎ ঈশান এক ঝটকায় তুলিকে কোলে তুলে নিল। তুলি অবাক হয়ে তার চোখের দিকে তাকালো। ঈশান কোনো কথা বলল না, সোজা তাকে বিছানায় শুয়ে দিয়ে আবার ঠোঁট ডুবিয়ে দিল। কিস করতে লাগলো গভীরভাবে, যেন এতদিনের সমস্ত অভিমানকে চুমের ভেতরেই গলিয়ে দিচ্ছে। তুলির আঙুলগুলো ঈশানের চুলে জড়িয়ে গেল। সেই মমতা আর ভালোবাসার স্রোতে সে নিজেকে আর আটকে রাখতে পারল না। কিছুক্ষণ পর ঈশান ঠোঁট ছেড়ে তুলির দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আমি যতই চেষ্টা করি না কেন তুলি, তোমার উপর রাগ করে থাকতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে আর কষ্ট দিও না, আমি আর পারছি না। তুলির চোখ ভিজে উঠল ভালোবাসায়। সে ঈশানের বুকের কাছে মুখ লুকিয়ে ফিস ফিস করে বলল, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি সোনা, আমার সব কিছু তুমি। আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। তাহলে কথা দাও আমাকে আর কখনো দূরে সরিয়ে দেবে না। তোমাকে ছাড়া আমার শ্বাসও নিতে কষ্ট হয়। তুলি তার ঠোঁটে আবার নরমভাবে কিস করলো, চোখ বন্ধ করে বলল, আমি তোমার সাথেই আছি, সারা জীবন তোমার হব। আজ থেকে আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস শুধু তোমাকে নিয়েই। তারপর দুজনের মাঝখানে সব দেওয়াল, সব অভিমান মিলিয়ে গেল। তারা দুজনে একে অপরের বাহুডোরে হারিয়ে গেল ভালোবাসার নরম আলোয়, যেখানে শুধু তাদের হৃদয়ের কথা, শুধু দুজনের সুখের রাজ্যে। ঈশান তুলিকে আর একটু কাছে টেনে নিল। তার কণ্ঠে ছিল গভীর কম্পন আর মনে সবটুকু সত্যতা। আমি তোমাকে কখনো হারাতে চাই না সোনা, তুমি ছাড়া এই পৃথিবীটা আমার জন্য ফাঁকা। তুমি সবসময় আমার বুকের ভেতর থাকো, আমার হৃদস্পন্দনের সাথে মিশে থাকো। তুলির চোখে তখন মৃদু হাসি আর ভালোবাসার চিকচিক আলো। সে ঈশানের বুকে মুখ লুকিয়ে নরম গলায় বলল, আমি তো তোমাকে বুকের মধ্যেই আছি, আমি তো তোমার বুকের মধ্যেই আছি সোনা। তোমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ধপধপ স্পন্দনে আমি মিশে আছি। তুমি চাইলে কিংবা না চাইলে আমি তো ইতিমধ্যেই তোমার ভেতরে গেঁথে গেছি। ঈশান তার চুলগুলো আলতো করে ছুঁয়ে ঠোঁটে চুমু দিয়ে বলল, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ তুলি। তোমাকে ছাড়া আমার রাতগুলো অন্ধকার, সকালগুলো প্রাণহীন। তুমি আমার রক্তের ধারা হয়ে বইছো। সোনা, তুমি যদি চোখ বন্ধ করো দেখবে আমি আছি, চোখ খুললেও আমি আছি। তুমি হাঁটলে আমি তোমার ছায়া হয়ে থাকবো। আমি এখন তোমার ভেতরের মানুষ, তোমার হৃদয়ের রানী। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। ঈশান তুলির কপালে চুমু রেখে বলল, চলো আজ থেকে আমরা আর কোনো দূরত্ব না রাখি। তুমি আমার
শুধু আমার। আমি তো জন্ম থেকেই শুধু তোমার হবার জন্যই এসেছি সোনা। এরপর তাদের চারপাশে সবকিছু মিলিয়ে গেল ভালোবাসার গভীর আলোর ভেতর, যেখানে শুধু তাদের দুজনার অস্তিত্ব। সারা ঘর জুড়ে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ বাড়ি খেতে লাগলো। একজন আরেকজনের শরীরের সাথে শরীর মিশিয়ে ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে রাখলো।